তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এখন তোমাদের সিলেবাসে দেখো পুরো পার্টটাই কিন্তু আমি উপরে আহ, আহ, রেখেছি। হুম, দেখো এখানে তোমাদের সিলেবাসে দিয়েছে স্ট্রাকচার অফ নিউরন, যেটা পুরো ব্রড কোশ্চেন দেবে। আগে কোশ্চেনগুলো একটু বুঝে নাও, ঠিক আছে। দেন মেকানিজম অফ দ্য ইম্পালস অফ প্রোপাগেশন, কীভাবে নিউরনের ভিতর দিয়ে নার্ভগুলো ইম্পালস করে। দেন মায়োলিনেটেড অ্যান্ড নন মায়োলিনেটেড নার্ভের ক্লাসিফিকেশন অ্যান্ড নান ফাইবার দিয়েছে। সাইন্যাপসিস দিয়েছে, কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল মেকানিজম অফ দ্য সাইন্যাপটিক ট্রান্সমিশনস, এই পুরো ফুল প্রসেস দিয়েছে। এর ভিতরে কী কী সাব টপিকগুলো আছে সেগুলো একটু আমরা যদি দেখি, দেখো সাব টপিক হিসেবে দেখো আমি এখানে সব কিন্তু এক্সপ্লানেশন করেছি। এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ দ্য কন্ডাকশন অফ দ্য নার্ভ ইম্পালস, আমাদের যে এর ভিতরে যে পার্টগুলো আছে মানে নার্ভের ভিতর দিয়ে কীভাবে ইম্পালসটা যায় সেই পার্টটা তোমাকে পড়তে হবে। দেন নার্ভের ক্লাসিফিকেশন, দেন নার্ভ ফাইবার, তারপরে দেখো describe the conductions of the impulse of the myelinated and non-myelinated nerve fiber, তারপর দেখো impulse across the synapse, নিউরোট্রান্সমিটার কি, ফিজিওলজিক্যাল সিগনিফিক্যান্স তার কি থাকছে, মাইলিনেটেড অ্যান্ড নন মাইলিনেটেড ডিফারেন্সিয়েশনস অ্যান্ড নার্ভ প্রপাগেশনস অফ অ্যাকশন পোটেনশিয়াল, লাস্ট পার্টটা থাকছে। আমাদের একটা হিউজ দেখো মোটামুটি একটা তোমার পিডিএফ অলরেডি আমি অ্যাপসে আপলোড করে দিয়েছি। হিউজ আমি একটু আগেই বানালাম অনেক সুন্দর করে, 1-1.5 ঘন্টা মতন টাইম লেগেছে। তো হিউজ একটা পিডিএফ, চলো আমি ডিটেলসে এক্সপ্লানেশন করছি। তো দেখো নার্ভ যদি আমরা দেখতে পাই, দেখো নার্ভাস সিস্টেম আমাদের ফার্স্ট আগে একটু দেখে নেই। এখন নার্ভাস সিস্টেম আমাদের দুটো পার্ট নিয়ে কিন্তু তৈরি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো এই দুটো পার্ট আমাদের পুরো হোল বডিকে কিন্তু নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে, যাকে আমরা নার্ভাস সিস্টেম কিন্তু বলে থাকছি। এখন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিন্তু হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দেখো আরও বিভিন্ন ধরনের পার্ট দিয়েছে, বলছে অল দ্য নার্ভ অ্যান্ড সেন্সরি স্ট্রাকচার আউটসাইড দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, মানে যেগুলো আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড ছাড়া যেসব বাকি যেসব নার্ভগুলো আছে সেইগুলোকেই আমাদের কী বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম কিন্তু বলা হচ্ছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম দেখো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, কখনো কখনো সেলের উপরে কাজ করে থাকে, কখনো কখনো তারা অটোমেটিক্যালি কাজ কিন্তু করে থাকে। সেলের উপরে যখন কাজ করছে, দেখো সেলের উপরে যখন তারা কাজ করবে তখন তাকে বলা হচ্ছে দেখো ভলিউন্টারি কন্ট্রোল স্কেলিটাল মাসেল, মানে যেগুলো আমাদের দেখো মাসেল কন্ট্রাকশন, মানে তুমি তোমার পেশিটাকে কখন কন্ট্রাক্ট করবে বা রিল্যাক্স করবে তার উপরে যে সেই যে নার্ভগুলো সেগুলোকে রেগুলেট করে থাকে সেগুলো হচ্ছে কিন্তু হচ্ছে সোমাটিক নার্ভ। তাহলে মাথায় রাখবা যে সোমাটিক নার্ভরা কী করে থাকে, আমাদের মাসেল কন্ট্রাকশন মানে ভলিউন্টারি মানে কি ইচ্ছা অনুসারে, আমরা ইচ্ছা অনুসারে যে কাজগুলো করে থাকি সেইগুলোকে রেগুলেট করার জন্য যে পার্টটা আমাদেরকে সাহায্য করে থাকে তাকে কি বলা আছে সোমাটিক নার্ভ কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এই সোমাটিক নার্ভ কী করে থাকে, আমাদের ভলিউন্টারি কন্ট্রোল অ্যান্ড মাসেল কন্ট্রাকশনে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। এবার দেখো অটোনমিক নার্ভাস সিস্টেমের ভিতরে যদি দেখে থাকি যারা অটোমেটিক্যালি আমাদের শরীরে কাজ করে থাকে, তো সেই অটোনমিক নার্ভাস সিস্টেম কারা, দেখো অটোনমিক নার্ভাস সিস্টেমে হচ্ছে যেসবগুলো আমাদের শরীরে ইনভলিউন্টারি পার্ট, মানে যেগুলো আমাদের ইচ্ছা অনুসারে নাড়াতে পারি না তাদেরকে বলা হচ্ছে ইনভলিউন্টারি কন্ট্রোল অফ গ্ল্যান্ড অ্যান্ড সোমাটিক স্মুথ মাসেলস। দেখো ইনভলিউন্টারি দেখো আমাদের বিভিন্ন ধরনের অর্গান, হ্যাঁ বিভিন্ন ধরনের অর্গান বলো বা বিভিন্ন ধরনের পার্ট যেগুলো আমাদের ইচ্ছা অনুসারে আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না, তার জন্য আমাদেরকে কে সাহায্য করছে, অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু সাহায্য কিন্তু করছে, ঠিক আছে। এবার দেখো এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। সিম্প্যাথেটিক নার্ভগুলো কিসে কাজ করছে দেখো, সিম্প্যাথেটিক নার্ভগুলো হচ্ছে দেখো আমাদের শরীরে যেগুলো অ্যাকশন, মানে আমরা যখন হুটহাট করে যে কোনো একটা কাজ করে থাকি, এই যে দেখো দুম করে দেখা যাচ্ছে তোমার পাশে বোম পড়লো তোমার হার্টবিট বেড়ে গেল, কার্ডিয়াক আউটপুট যে বেড়ে গেল, হঠাৎ করে দেখা যাচ্ছে তোমার চোখের ওপরে লাইট পড়লো তোমার চোখের পাতাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। তাহলে এই যে যে ফ্লাইট, এই যে যে হট করে যে এই যে স্টিমুলাইগুলো আসার সাথে সাথে যে তোমার চোখগুলো চোখের পাতা যে ক্লোজ হলো বা দেখা গেল তোমার হার্টবিট যে বেড়ে গেল, এই ঘটনাকেই আমরা কি বলে থাকি ফাইট অফ ফ্লাইট কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। এইবার দেখো এই কাজগুলোকেই নিয়ন্ত্রণ করছে কে, আমাদের এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমগুলো কিন্তু করে থাকে, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আমাদের যে যে কাজগুলো আমাদের শরীর অটোমেটিক্যালি হয়ে থাকে সেই অটোমেটিক্যালি পার্টগুলোকে কিন্তু সে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে থাকে। হঠাৎ হঠাৎ করে যেগুলো হচ্ছে এই যে হঠাৎ করে হার্টবিট বেড়ে যাওয়া, হঠাৎ করে তোমার চোখের পলক বা দেখা যাচ্ছে তোমার আরও সব অন্যান্য যেসব কাজগুলো আমাদের শরীরে মানে কাজ করে থাকে সেইগুলোই কিন্তু এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু কাজ করে থাকে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমগুলো যেগুলো কি কারা,
এই যে যে হার্টবিট বেড়ে গেল, তা তোমার কি সবসময় কি হার্ট মোটামুটি কি এরকমভাবে বিট করবে, জোরে জোরে কি হার্ট কি লাফাবে? এইবার এই হার্টটা তো অ্যাট এ টাইমে গিয়ে কী হবে, রিল্যাক্স হয়ে যাবে বা নর্মাল কন্ডিশনে চলে আসবে। তোমার চোখের উপরে লাইট স্টিমুলাই পড়লে তোমার চোখ অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেলো, তাহলে চোখটাকে তাহলে আবার খুলতে হবে। তাহলে সেইগুলোর কাজ করে থাকে কিন্তু কারা, প্যারাসিম্পেথেটিক নার্ভ। সেখানে প্যারাসিম্পেথেটিক নার্ভকে আমরা কি বলছি, রেস্ট অ্যান্ড ডাইগেস্ট কিন্তু বলা হচ্ছে, মানে কি তাদেরকে আবার কিন্তু রেস্টিং কন্ডিশনে কিন্তু ফিরিয়ে নিয়ে কিন্তু যাচ্ছে, মানে পূর্ববর্তী অবস্থায় কিন্তু ফিরিয়ে নিয়ে আছে। ঠিক আছে, তো এই সবগুলো কাজ কিন্তু আমাদের এই নার্ভাস সিস্টেমগুলো কিন্তু কাজ করে থাকে, বোঝা গেছে? তাহলে কি দেখতে পাচ্ছি, নার্ভাস সিস্টেম কিন্তু হচ্ছে দুটো পার্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যাকে আমরা শর্টে সিএনএস আর একটা হচ্ছে বলা হয় পিএনএস। সিএনএস দুটো পার্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, যেটা আমাদের পুরো ফুল বডিকে এরা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও দেখো পেরিফেরাল নার্ভাস সিস্টেম কারা, যারা আমাদের বডিতে ব্রেন এবং স্পাইনাল কর্ড বাদে বাকি যে পার্টগুলো আমাদের বডিতে আছে তাদেরকে আমরা কি বলে থাকি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আর এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের ফুল বডিতে ছড়িয়ে আছে। এইবার দেখো, এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমাদের ইচ্ছা অনুসারে, যেটা বা ভলিন্টারি যেসব পার্টগুলো আমরা করে থাকি ইচ্ছা অনুসারে। এখন তোমার দেখা আছে হঠাৎ করে তোমাকে কুকুর তাড়া করলো, তুমি দৌড়াচ্ছ, তার মানে দৌড়াতে গেলে তোমাকে কি করতে হবে, হাত পায়ের মাসেলকে দ্রুত সংকোচন বা পোষণ বা রিল্যাক্সেশন বা কন্ট্রাকশনস করতে হবে। তার জন্য কিন্তু এই সোমাটিক নার্ভ কিন্তু কাজ করে থাকে। আর অটোনমিক নার্ভাস সিস্টেমগুলো দেখা যাচ্ছে আমাদের হঠাৎ হঠাৎগুলো কাজ, যেরকম ফ্লাইট অর ফাইট যে অ্যাকশন বা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট কন্ডিশনকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেম, এগুলো কিন্তু অটোনমিক, মানে এর জন্য কিন্তু হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম অত দ্রুত ইম্পালস কিন্তু কাজ কিন্তু করবে না, কিন্তু অটোমেটিক্যালি তোমার শরীর কাজ কিন্তু করবে। তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। চলো এইগুলোকে আমরা একটু যদি এখানে আমরা একটু যদি দেখি, দেখো একটা মানুষের সিএনএস এবং পিএনএস এর যে নার্ভগুলো আছে সেগুলো একটু আমরা দেখে নিই। দেখো সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কি দুটো পার্ট নিয়ে কিন্তু তৈরি, কি কি, একটা বলেছি আমরা ব্রেন আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে কিন্তু স্পাইনাল কর্ড। ব্রেন যদি দেখো, ব্রেন হচ্ছে এই হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ফার্স্ট পার্ট, এই হচ্ছে ব্রেন। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু হচ্ছে ব্রেন। তো আমরা কি দেখতে পাচ্ছি, এই হচ্ছে কিন্তু হচ্ছে ব্রেন, এবং এই ব্রেন থেকে একটা পার্ট নিচের দিকে নেমে আছে, যেটা হচ্ছে আমাদের ব্যাকবোনের সাইডে দেখতে পাই, একে বলা হচ্ছে কিন্তু স্পাইনাল কর্ড কিন্তু বলা আছে। এবার দেখো ব্রেনের ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি, সেরিব্রাম অ্যান্ড সেরিব্লাম, যেটাকে আমরা ছোটবেলায় পড়েছিলাম গুরু মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক। এইবার দেখো এই ব্রেনের সাথেই কানেক্ট করে আছে কি আমাদের কিন্তু হচ্ছে এই স্পাইনাল কর্ডটা। ঠিক আছে, এখানে দেখো মেনশন করা আছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, তাহলে আমরা ব্রেনের ভিতরে কি কি দেখতে পাচ্ছি, ব্রেনের ভিতরে দেখতে পাচ্ছি সেরিব্রাম অ্যান্ড আর একটা হচ্ছে সেরিব্লাম। এটা হচ্ছে আমরা কি করে থাকি, আমাদের দেহের পুরো হোল বায়োলজিক্যাল সিস্টেমকে নিয়ন্ত্রণ কিন্তু করে থাকে কিন্তু হচ্ছে এই সেরিব্রাম অ্যান্ড একটা হচ্ছে সেরিব্লাম। ঠিক আছে, এইবার দেখো এই সেরিব্রাম এবং সেরিব্রাম এই যে পুরো পার্টটা কিন্তু হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে কিন্তু পার্ট। আর এই ব্রেনের ভিতরে পার্টগুলো কার সাথে কানেক্ট করা আছে, এই জাংশন পয়েন্টটাকে বলা হচ্ছে দেখো ব্রেন স্টিম। এই ব্রেন স্টিমের সাথে কি কানেক্ট করে আছে, স্পাইনাল কর্ড। আর এই স্পাইনাল কর্ড আমাদের সাইডের ব্যাকবোন দিয়ে কিন্তু হচ্ছে আমাদের পুরো ব্যাক সাইডটা কিন্তু কভার কিন্তু করে আছে। আর এই পুরো টোটাল পার্টকে কি বলা হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এবারে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকেই দেখো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়া আর বাকি যেসব নার্ভাস সিস্টেমগুলো আমাদের সারা হোল বডিকে নিয়ন্ত্রণ করছে, দেখো ডাইজেস্টিভ সিস্টেম বলো, রেসপিরেটরি সিস্টেম বলো, রিপ্রোডাক্টিভ সিস্টেম বলো, আমাদের মানে হোল লাইফ সাইকেল যেগুলো কন্ট্রোল করে থাকে তাকে আমাদেরকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেই কারণে নার্ভাস সিস্টেমকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে থাকে। নার্ভাস সিস্টেমকে দেখো, নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি সিএনএস আর একটা হচ্ছে পিএনএস। সিএনএস হচ্ছে দুটো পার্ট নিয়ে তৈরি, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর পিএনএস কিন্তু হচ্ছে দুটো পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম কি সোমাটিক পার্ট, যেগুলো আমাদের ইচ্ছা অনুসারে কাজ করে থাকে, তাই সেই পার্টগুলোকে আমরা কি বলে থাকি, ভলিয়েন্ট্রি পার্ট। ঠিক আছে, দেখা গেল তোমার এই মাসেলসটাকে কন্ট্রাক্ট বা রিল্যাক্স করাতে হবে, তাই তার জন্য কিন্তু এ হচ্ছে ভলিয়েন্ট্রি পার্ট। কিন্তু দেখা গেল তোমার হাতে মশা কামড়ালো, তাহলে এই হাতটাকে ফোল্ড করে সেই মশাটাকে মারতে হবে, তার জন্য কিন্তু এই সোমাটিক নার্ভগুলো কিন্তু কাজ কিন্তু করে থাকে। এবার এই সোমাটিক ছাড়া আর যে নার্ভগুলো যেরকম দেখো আমাদের একটা বলা আছে কি, একটু আগে বললাম সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কাজগুলো কিন্তু কি করে থাকে, হঠাৎ করে কিন্তু অ্যাকশনস কিন্তু করে থাকে। এবারে এই অ্যাকশন হওয়ার ফলে যেরকম এক্সাম্পল হিসেবে দিলাম, হার্ট বিট বেড়ে যাওয়া, হার্ট বিট বেড়ে গেল মানে দেখা গেল তোমার পিছন থেকে কেউ
ভয় দেখালো, তো সেই ভয় দেখালে কি হয়ে যাচ্ছে, তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে। আর হার্টবিট বেড়ে যাওয়া মানে কি, কার্ডিয়াক আউটপুট বেড়ে আছে, কার্ডিয়াক আউটপুট বেড়ে আছে, আউটপুট কী হয়ে যাচ্ছে, ইনক্রিজ করছে। এইবারে এছাড়াও আরও কি দেখতে পাচ্ছি, আমাদের ব্লাড প্রেশার যে ইনক্রিজ হয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের চোখের উপরে যখন মোটামুটি হাই স্টিমুলাই যখন চলে আসে, তখন আইগুলো কিন্তু কী হয়ে যায়, আইসগুলো কিন্তু হচ্ছে কিন্তু ক্লোজ কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এইসবগুলো কিন্তু হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ কিন্তু কাজ করে থাকে। এবার এইগুলোকেই মানে আবার রিভার্স কন্ডিশনে ফিরিয়ে আনার জন্য কাজ কিন্তু করে থাকে কারা, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। ঠিক আছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভরা কি কাজ করে থাকে, রেস্ট কন্ডিশনে নিয়ে আসে। মানে এই যে চোখটা যে ক্লোজ হলো, এটাকে ওপেন করার কাজ করে রাখে। হার্টের যে হার্টবিট যে বেড়ে গেল, এই হার্টবিটকে রিল্যাক্স করার কাজ করছে। ঠিক আছে, এইগুলোর কাজ কারা করে থাকে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কিন্তু কাজ কিন্তু করে থাকে। ঠিক আছে, তো এইগুলোই। এবার দেখো, এই সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক বা সোমাটিক নার্ভগুলো কিন্তু আমাদের সারা পুরো ফুল বডিতে কিন্তু বিস্তার কিন্তু করে গেছে। দেখো এই যে আমাদের হাতের ভিতরে কিন্তু সবগুলোই কিন্তু আমাদের কিন্তু এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, বা আমাদের দেখো পেরিফেরাল নার্ভাস সিস্টেম, দেখো পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস, এরা কিন্তু হচ্ছে আমাদের দেখো কি কি কাজ করে থাকে। দেখো ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে থাকে, ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে থাকে, রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমে কাজ করে থাকে। ঠিক আছে, তারপর কি থাকে, রিপ্রোডাকশনে কাজ করে থাকে, রিপ্রোডাক্টিভ সিস্টেমে কাজ করে থাকে, রিপ্রোডাক্টিভ সিস্টেমে কাজ করছে। ঠিক আছে, এক্সক্রিয়েটরি সিস্টেমে দেখো, আমরা যখন এক্সক্রিয়েটরি সিস্টেম যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে যখন আমাদের মোটামুটি ইউরিনারি ব্লাডারের ভিতরে যখন ইউরিন যখন লোড হয়ে যায়, সেই ইউরিনারি ব্লাডারকে কিন্তু মানে ওপেন বা ক্লোজ করার জন্য কিন্তু হচ্ছে আমাদের কিন্তু এই পিএনএস অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেম কিন্তু কাজ কিন্তু করে থাকে। তাহলে আমরা এক্সক্রিয়েটরি সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেমকেও কিন্তু রেগুলেট কিন্তু করে থাকে কারা, এই কিন্তু হচ্ছে পিএনএস এরা। ঠিক আছে, আর এই পিএনএস কিন্তু আমাদের ফুল বডিতেই কিন্তু ছড়িয়ে আছে। পিএনএস কোথায় ছড়িয়ে আছে, ফুল বডিতেই কিন্তু ছড়িয়ে আছে। এই ফুল বডিতে ছড়িয়ে আছে, সেই কারণে এই ফুল বডিটাকে আমরা কি বলে থাকি, পেরিফেরাল বলে থাকি, পেরিফেরাল বলে থাকি। আর এই পেরিফেরাল রিজিয়নে যে নার্ভগুলো ছড়িয়ে আছে, তাই একে আমরা কি বলে থাকি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কিন্তু বলা হয়ে থাকে। আর এই যে সিএনএস অ্যান্ড পিএনএসকে একত্রিত কি বলা হয়, সিএনএস অ্যান্ড পিএনএসকে একত্রে কি বলা হচ্ছে, নার্ভাস সিস্টেম কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, এই নার্ভাস সিস্টেম তাহলে কি এবং তাদের ক্লাসিফিকেশন, ফার্স্ট কিন্তু আমি একটা বেসিক ইনফরমেশন দিয়ে দিলাম, যেহেতু আমরা ক্লাস 10+2 লেভেলে কিন্তু এগুলো পড়ে এসেছি, সেই কারণে আমি আর অত ডিটেলসে বলিনি। জাস্ট আমাদের ক্লাসিফিকেশনগুলো কোথায় কীভাবে হয়েছে সেগুলো কিন্তু আমরা পড়ছিলাম। এবার দেখো, এই নার্ভাস সিস্টেমের কিন্তু মেন যে দুটো প্লেয়ার কাজ করছে থাকে, একটা দেখো রিসেপ্টর আর একটা আছে এফেক্টর। দেখা গেল কোনো একটা স্টিমুলাই তোমার শরীরে জেনারেট হলো, সেই স্টিমুলাইটাকে অ্যাকসেপ্ট করার কাজ কিন্তু করছে কি, রিসেপ্টর, এবং তার পরিপ্রেক্ষিতে যে অ্যাকশন নেওয়ার কাজটা কি করছে, এফেক্টর। ঠিক আছে, তাহলে কি বললাম, যে তোমার শরীরে কোনো একটা স্টিমুলাই, কি কীরকম স্টিমুলাই, এনভায়রনমেন্টাল স্টিমুলাই কিন্তু। ঠিক আছে, such as pain, hunger, thrust temperatures, body orientations and blood pressure, এইসব যে বিভিন্ন ধরনের স্টিমুলাই, সেই স্টিমুলাইকে অ্যাকসেপ্ট করছে কে, রিসেপ্টর কিন্তু। হ্যাঁ, এই যে নার্ভাস সিস্টেমের রিসেপ্টররা কিন্তু এগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করে থাকে, এবং তার পরিপ্রেক্ষিতে যে অ্যাকশনগুলো নিচ্ছে, সেই অ্যাকশনগুলো করার কাজ কিন্তু হচ্ছে কে, এফেক্টররা। এফেক্টরের ভিতরে কি দেখতে পাচ্ছি, দেখো অ্যাক্টিভ মাসেলস দেখতে পাচ্ছি, গ্ল্যান্ড দেখতে পাচ্ছি, ক্রোমাটোফোর, বিভিন্ন ধরনের রিসেপ্টর আমরা কিন্তু দেখতে কিন্তু পাই। ঠিক আছে, আর এই রিসেপ্টর অ্যান্ড এফেক্টর যখন এরা এক অপরের সাথে কাজ করে থাকে, তখনই কিন্তু এই নার্ভ ইম্পালসগুলো কিন্তু জেনারেট কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আর এই নার্ভ ইম্পালসের ভিতরে আমরা কি দেখতে পাই, আমাদের কিন্তু নার্ভাস সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে নার্ভাস সিস্টেমে কিন্তু আমাদের কিন্তু দুটো কিন্তু পার্ট, একটা হচ্ছে সিএনএস আর একটা হচ্ছে পিএনএস। আর এছাড়াও দেখো নার্ভাস সিস্টেমের ভিতরে দেখো নার্ভ ছাড়াও অর্থাৎ নিউরন ছাড়াও দেখো এই নার্ভাস সিস্টেমের মেন দেখো স্মলেস্ট ইউনিট কাকে বলা আছে, দেখো নার্ভাস সিস্টেমের দেখো স্মলেস্ট ইউনিট হচ্ছে কিন্তু নিউরন। ঠিক আছে, এই নিউরন ছাড়াও আমাদের শরীরের আর এক ধরনের পার্ট কিন্তু আমাদের এই নার্ভাস সিস্টেমটাকে রেগুলেট করছে, তাকে বলা হয় নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কিন্তু কাজ কিন্তু করে থাকে। তাহলে কি বললাম, নার্ভাস সিস্টেমের হচ্ছে সবচেয়ে স্মলেস্ট ইউনিট কি, নিউরন। আর এছাড়াও আর এক ধরনের পার্ট আমাদের এই নার্ভাস সিস্টেমের ভিতরে ইনক্লুড থাকে, যেটার নাম কি বললাম, নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়ার কাজ কি করে থাকে, নিউরোগ্লিয়া কিন্তু হচ্ছে আমাদের এই যে নার্ভাস সিস্টেমটাকে তারা কিন্তু রেগুলেট কিন্তু করে থাকে, নার্ভ প্রোপাগেশন বা নার্ভ ইম্পালস যেগুলো তৈরি হয়, সেই নার্ভ ইম্পালসকে কিন্তু তারা রেগুলেট করে থাকে। এছাড়াও নার্ভ গঠনে, হ্যাঁ,
নার্ভ স্ট্রাকচার তৈরিতে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই নিউরন বা নিউরন ডেভেলপমেন্টে গ্রোথ বা ডেভেলপমেন্টের কাজও কিন্তু করে থাকে, ঠিক আছে। এছাড়া দেখো সাইনাপসিসের সময় সাহায্য করছে, নিউরনের গায়ে মায়োলিন শিট তৈরি করতে কিন্তু এই নিউরোগ্লিয়া কিন্তু সাহায্য করে থাকে। অ্যাকচুয়ালি এরা কিন্তু হচ্ছে মেন যে কাজটা করে থাকে সেটা হচ্ছে সাপোর্টিভ সিস্টেম, সাপোর্টিভ সিস্টেম হিসেবে কিন্তু কাজ করে থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নার্ভাস সিস্টেমের স্মলেস্ট ইউনিট নিউরন, এছাড়াও নিউরোগ্লিয়া কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। আর এই নিউরন কিন্তু হচ্ছে মাথায় রাখবা আনডিফারেন্সিয়েট সেল। নিউরন কি, নিউরন কিন্তু একটা আনডিফারেন্সিয়েট কিন্তু সেল। ফেরদাউস এই পর্যন্ত বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে, একটু দ্রুত পড়াচ্ছি, ঠিক আছে, অনেক বড় তো, আমাকে শেষ করতে হবে যেহেতু, সেখানে একটু দ্রুত পড়াচ্ছি। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে একটু নক করবে। এবার দেখো যে ঘটনা, হ্যাঁ বলো 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 ফেরদাউস কি বলছিলে? হ্যালো, বলো কি বলছিলে তুমি, বলো। না না স্যার, বললাম যে ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক বলতেছি। ঠিক আছে, চলো। দেখো আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি এবং সেগুলোর ভিতরে কি থাকছে, হ্যাঁ সেগুলো আমরা কিন্তু দেখে নিলাম। এবারে সেই ঘটনাগুলো একটু এখানে থেকে দেখে নেওয়া, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কী কী নিয়ে তৈরি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম কী কী নিয়ে তৈরি, এগুলো কিন্তু এখানে দিয়েছে। এবার আসা যাক স্ট্রাকচার অফ নিউরন, যেটা তোমাদের কিন্তু হচ্ছে ব্রড কোশ্চেন কিন্তু দেবে, ভালো করে কোশ্চেন প্যাটার্নটা বোঝে নাও। হ্যাঁ, পরীক্ষা যদি প্রশ্ন দেয় স্ট্রাকচার অফ নিউরন, তখন তুমি কিভাবে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে। এখন দেখো এই এখন নিউরন হওয়ার আগে, তার আগে একটু আমরা জেনে নেই নার্ভ টিস্যু নিয়ে। হ্যাঁ, স্ট্রাকচার অফ নার্ভ টিস্যু। এখন দেখো এই নার্ভ টিস্যুর ভিতরে কি দেখতে পাচ্ছি, ইন নার্ভাস টিস্যু টু টাইপস, একটা হচ্ছে নার্ভ সেল আর একটা হচ্ছে সাপোর্টিং সেল। নার্ভ সেল বলতে যেটাকে আমরা যেটা বুঝি, নার্ভ সেল বলতে যেটাকে আমরা বুঝি সেটা হচ্ছে নিউরন, এবং যেটাকে কি বলা হয় আনডিফারেন্সিয়েট সেল। কেন আনডিফারেন্সিয়েট? কারণ এই নিউরনগুলো সারা জীবন কিন্তু সেল ডিভিশনে কিন্তু G0 অর্থাৎ কুইসেন্ট দশায় কিন্তু থাকে, কুইসেন্ট স্টেজে কিন্তু এই সেলগুলো কিন্তু থাকে, যেটাকে আমরা G0 স্টেজ বা যাকে আমরা বলে থাকি রেস্টিং স্টেজ কিন্তু বলা হয় থাকে, রেস্টিং স্টেজ কিন্তু বলা হয় থাকে, ঠিক আছে। তাহলে G0-র অপর নাম কি, কুইসেন্ট স্টেজ কিন্তু বলা হয় থাকে, ঠিক আছে। এখন এই নার্ভের যে সেলগুলো সেগুলো কিন্তু এইভাবে থাকে। এছাড়া দেখো এখন সেল ডিভিশন করার জন্য যে সেলুলার অর্গানাইলিসটা দরকার, যেটার নাম আমরা জানি কি সেন্ট্রোজোম, সেই সেন্ট্রোজোমই কিন্তু অ্যাবসেন্ট কাদের, সেই সেন্ট্রোজোমই কিন্তু অ্যাবসেন্ট কিন্তু আছে এই নার্ভ সেলের, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরেকটা পার্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি সাপোর্টিং সেল, বা যেটার অপর নাম কি নিউরোগ্লিয়া কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এখন এই নিউরনের স্ট্রাকচার তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন কিন্তু দেবে, ঠিক আছে। এবার দেখো নিউরন সম্পর্কে আরেকটু যদি আমরা দেখে থাকি, এখন এ কিন্তু হচ্ছে প্রপার কিন্তু একটা সেল, নার্ভ কিন্তু হচ্ছে কি একটা কিন্তু হচ্ছে প্রপার কিন্তু একটা সেল, হ্যাঁ ইউক্যারিওটিক সেল। এবং আমরা জানি যে হিউম্যান বডিতে সবচেয়ে লার্জেস্ট বা লংগেস্ট সেল যদি আমরা দেখে থাকি, তাহলে সেই লংগেস্ট সেল কিন্তু হচ্ছে কি, লংগেস্ট সেলটা কিন্তু হচ্ছে নার্ভ সেল, ঠিক আছে। এখন এই সেলের ভিতরে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের সেলুলার অর্গানেলিস থাকে, কিন্তু এই নার্ভের বা নিউরনের ভিতরেও কিন্তু সেরকম বিভিন্ন ধরনের অর্গানেলিস কিন্তু থাকে। এবার যদি পার্থক্য দেখি, নার্ভ সেল, নার্ভ সেল ভার্সেস নর্মাল সেল, ঠিক আছে। যদি বেসিক পার্থক্য দেখে থাকি, দেখো নর্মাল সেলের ভিতরে আমরা কি দেখতে পাই, সেন্ট্রোজোম আমরা দেখতে পাই, কিন্তু নার্ভ সেলে কিন্তু সেটা কিন্তু অ্যাবসেন্ট, ঠিক আছে। এখন নার্ভের ভিতরে আমরা কি দেখতে পাই, নিজল গ্রানুয়েলস, নিজল
গ্রানুয়েলস আমরা দেখতে পাই, কিন্তু নর্মাল সিস্টেমে কিন্তু আমরা দেখতে পাই না। নর্মাল সেলে আমরা সেটার বদলে কি দেখতে পাই, অ্যারোগ্যাস্ট্রিক বডি কিন্তু আমরা দেখতে পাই, অ্যারোগ্যাস্ট্রিক বডি কিন্তু দেখা যায়। এছাড়া দেখো নার্ভের ভিতরে কি দেখতে পাচ্ছি, নার্ভের গায়ে কিন্তু হচ্ছে ব্রাঞ্চিং পার্ট আমরা দেখতে পাই, ব্রাঞ্চিং পার্ট আমরা দেখতে পাই, যাকে আমরা কি বলে থাকি, ডেনড্রাইট। এই ব্রাঞ্চিং পার্ট দুটো থাকে, হ্যাঁ ব্রাঞ্চিং পার্ট দুটো থাকে, একটা কি লার্জ থাকে আর একটা কি থাকে, স্মল সাইজে থাকে। লার্জ পার্টটাকে আমরা কি বলে থাকি, অ্যাক্সন পার্ট বলে থাকি, লার্জ পার্টটাকে কি বলা হয়, অ্যাক্সন পার্ট বলে থাকি। আর স্মল পার্টটাকে আমরা কি বলে থাকি, ডেনড্রন কিন্তু বলা হয়ে থাকে। অ্যাক্সন কটা থাকে, আমরা জানি যে অ্যাক্সন কিন্তু একটা থাকে, আবার অনেক অনেক সময় অ্যাবসেন্টও কিন্তু থাকে, ঠিক আছে। একটা থাকে, আবার অনেক সময় কি দেখতে পাই, অ্যাবসেন্টও কিন্তু থাকে, ঠিক আছে। একটা থাকে, আবার কখনো কখনো অ্যাবসেন্টও থাকে। আর ডেনড্রন কি দেখতে পাই, ডেনড্রন অনেকগুলো থাকে, ঠিক আছে। সেই ডেনড্রন অনেকগুলো থাকার কারণে তাদেরকে আমরা কি বলে থাকি, সেই ইউনিটগুলোকে কি বলে থাকি, আমরা ডেনড্রাইটস কিন্তু বলে থাকি, যেগুলো আমরা পরে আমরা দেখাচ্ছি যে ডেনড্রাইটস কিরকম থাকে। এছাড়া দেখো নিউরনের ভিতরে আরেক ধরনের প্রোটিন থাকে, স্পেসিফিক প্রোটিন, যাকে বলা হয় রাইবো নিউক্লিয় প্রোটিন, রাইবো নিউক্লিয় প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই, যেটা কিন্তু আমরা নার্ভ সেলে কিন্তু আমরা দেখতে পাই না। এছাড়া দেখো নার্ভ সেলে আমরা গলগি বডি দেখতে পাই, গলগি বডি কিন্তু দেখতে পাই, এই সরি নর্মাল সেলে বলা ভুল হলো, নর্মাল সেলে কিন্তু হচ্ছে গলগি বডি দেখতে পাই, নার্ভ সেলে কিন্তু সেগুলো কিন্তু দেখতে কিন্তু পাই না, ঠিক আছে। এছাড়াও নার্ভ সেলে দেখো এক ধরনের স্কেলিটন পার্ট দেখতে পাই, তাকে বলা হয় নিউরোসাইটন, নিউরোসাইটন। আর নর্মাল সেলে যে স্কেলিটন সিস্টেমটা আমরা দেখতে পাই, তাকে বলে থাকি আমরা সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। তাহলে কি দেখতে পাচ্ছি, নিউরনের ভিতরে যে স্কেলিটনের মতন সিস্টেম আমরা দেখতে পাই তাকে বলা হয় নিউরোসাইটন, আর নর্মাল সেলের ভিতরে যেটা দেখতে পাই আমরা কিন্তু সেটা কি দেখতে পাই, সাইটোস্কেলিটন কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এইবার দেখো নিউরন ফার্স্ট কোথা থেকে আবিষ্কার করা হয়েছে, দেখ এখন ক্যামিলো গলগি ইনি কিন্তু সর্বপ্রথম পেঁচা আউলের দেহ থেকে কিন্তু ফার্স্ট কিন্তু তিনি কিন্তু এই গলগি বডি কিন্তু আবিষ্কার কিন্তু করেছিল। এটা আমরা কিন্তু সেই সেল ছোটবেলায় যখন পড়তাম তখন কিন্তু আমরা দেখতে পাই। তো সেখান থেকেই তিনি কিন্তু এই নিউরনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার এবং নিউরনের ভিতরে বিভিন্ন ধরনের কি কি অর্গানালিস পার্টগুলো থাকে সেইগুলো তিনি কিন্তু ফার্স্ট কিন্তু অবজার্ভ কিন্তু করেছিল, এবং সেই সবগুলোর জন্য কিন্তু তারা কিন্তু এছাড়াও আরেকজন দেখো ইউ কাজল বলে একজন বলে ওই সরি ওয়াই কাজল বলে এক ধরনের বিজ্ঞানী ছিল, তিনিও কিন্তু এইগুলো নিয়ে কিন্তু রিসার্চ কিন্তু করেছিল, এবং তার জন্য কিন্তু তারা কিন্তু নোবেল প্রাইজও কিন্তু পেয়েছিল। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট বেসিক ইনফরমেশন হিসেবে তোমরা কিন্তু জেনে রাখতে পারো, ঠিক আছে। এছাড়াও দেখো এখন নিউরনের যদি আমরা সাইজ বা শেপ যদি একটু আমরা দেখি, সাইজ বা শেপের যদি একটু আমরা দেখি, তো এখন শেপ যদি দেখে তাই এই যেহেতু লংগেস্ট অ্যান্ড ইলংগেটেড এরকম পার্ট থাকে, এবং অনেক অনেক সময় নিউরনের বিভিন্ন ধরনের আমরা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। এরপরে ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার বিভিন্ন ধরনের নিউরনের শেপ কিন্তু আমরা দেখতে পাবো। অনেক অনেক নিউরন কি দেখতে পাই, স্টার শেপেড কিন্তু হয়ে থাকে, হ্যাঁ। তো সেরকম বিভিন্ন ধরনের শেপ কিন্তু হয়ে থাকে, ভ্যারিয়েবল শেপ কিন্তু দেখতে পাই। এবং নার্ভ রেস যদি আমাদের নাম্বার আমরা দেখতে পাই, নার্ভাস সিস্টেমে দেখো নার্ভ বিভিন্ন জায়গায় কিন্তু কানেক্ট করছে, হ্যাঁ। এবং নার্ভের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের পার্ট আমরা দেখতে পাই। সংখ্যার উপরে যদি দেখে থাকি দেখো সেই রকম এখানে দেখো বিভিন্ন ধরনের নাম্বার এখানে দিয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবু একবার রিডিং পড়ে থাকো, ঠিক আছে। এবার দেখো দ্য সাপোর্টিং সেল ইজ ইনসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দেখো আমরা নার্ভাস সিস্টেমের কিন্তু দুটো পার্ট কিন্তু পড়ছিলাম, একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে সাপোর্টিং সেল। সাপোর্টিং সেল হিসেবে যেটাকে আমরা বলে থাকি, যাকে আমরা বলে থাকি নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া। আর এই নিউরোগ্লিয়া কিন্তু একমাত্র কোথায় দেখতে পাবো, আমাদের সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নার্ভের দুটো পার্ট, একটার নাম হচ্ছে কি নিউরন আর একটা হচ্ছে কি সাপোর্টিং সেল। সাপোর্টিং সেলের অপর নাম কি বললাম আমরা, নিউরোগ্লিয়া। আর এই নিউরোগ্লিয়া কোথায় দেখতে পাই আমরা, সিএনএস এর ভিতরে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই, ঠিক আছে। এখন সিএনএস কোথায় থাকে আমরা জানি, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডে আমরা কিন্তু দেখতে পাই। এখন দেখো একটা প্রশ্ন আমাদের মাথায় কিন্তু ঘুরতেই পারে, যে যেহেতু নিউরনের ভিতরে কোনো সেন্ট্রোজোম নেই, নিউরন কিন্তু আনডিফারেন্সিয়েট সেল, সে কিন্তু হচ্ছে ডিফারেন্ট হতে পারে না, তাহলে আমাদের মাথায় ব্রেন টিউমার কেন হয়, প্রশ্ন একটা আসতে পারে যে ব্রেন টিউমার কেন হয়, ঠিক আছে। এখন এই যে দেখো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে নিউরন ছাড়াও আর একটা কি দেখতে পাচ্ছি, নিউরন ছাড়াও দেখো কি কি দেখতে পাচ্ছি, নিউরন ছাড়াও
আর এক ধরনের পার্ট আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে সাপোর্টিভ সেল বা নিউরোগ্লিয়া। এখন এই নিউরোগ্লিয়া কিন্তু আছে, এ কিন্তু ডিভিশনস কিন্তু করতে পারে। নিউরোগ্লিয়া কি করতে পারে? ডিভিশনস কিন্তু করতে পারে, বাট নিউরন ডিফারেন্ট, মানে এ কিন্তু ডিভিশনস কিন্তু করতে পারে না। এখন আমাদের ব্রেনের কাছে বাই এনি চান্স কোনো একটা ইনফেকশন হলো বা বাইরে থেকে কোনো একটা আঘাত লাগলো, এখন এই যে নিউরোগ্লিয়া, এই নিউরোগ্লিয়াই কিন্তু বারবার কিন্তু ডিভিশনস কিন্তু করে থাকে। বারবার ডিভিশনস করলে কি হয়ে যায়, তখন ডিভিশন করার ফলে এখানে এক ধরনের পার্ট এরকমভাবে তৈরি হয় ব্রেনের ভিতরে, যাকে আমরা কিন্তু কি বলে থাকি, ব্রেন টিউমার। ঠিক আছে, ব্রেন টিউমার কিন্তু এইভাবেই কিন্তু তৈরি হয়, বোঝা গেছে? নার্ভাস সিস্টেমের কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে নিউরন আর একটা কি বললাম, নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াকে কি বলা হয়? সাপোর্টিং সিস্টেম কিন্তু বলা হয়। কেন সাপোর্টিং সিস্টেম বলা হয়? বললাম যে একটা না নিউরন গঠন করার জন্য যেসব উপাদানগুলো দরকার, বা ব্রেন বা নার্ভাস সিস্টেমের ভিতরে যেসব উপাদানগুলো দরকার, সেগুলো কিন্তু কাজ করে থাকে কে? নিউরোগ্লিয়া। কিরকম কেমন গঠন কাজ করে থাকে? নিউরনের গায়ে মাইলিন শিট গঠনে সাহায্য করে থাকে, নিউরনের প্রপার শেপ গঠনে সাহায্য করে থাকে। এছাড়াও এই নিউরনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যে নিউট্রিশনস দেওয়ার জন্য, এই নিউট্রিশনস দেওয়ার জন্য কাজ কিন্তু করে থাকে নিউরোগ্লিয়া। নিউরন আনডিফারেন্সিয়েট সেল, নিউরোগ্লিয়া কিন্তু হচ্ছে ডিফারেন্সিয়েট সেল। নিউরোগ্লিয়ায় বাই এনি চান্স ইনফেকশন বা কোনো একটা প্রবলেম যদি হয়ে যায়, তখন কি দেখতে পাই? ব্রেন টিউমার কিন্তু আমরা দেখতে পাই। আর এই নিউরোগ্লিয়া কোথায় আমরা দেখতে পাই? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। ঠিক আছে, এই দেখো নিউরোগ্লিয়া কি কাজ করছে, দেখো পরীক্ষা কিন্তু প্রশ্ন দিতে পারে, হোয়াট ইজ নিউরোগ্লিয়া। ঠিক আছে, নিউরোগ্লিয়া বা অপর নাম দেখো গ্লিয়াল সেল কিন্তু বলা হয়ে থাকে। আর এই গ্লিয়াল সেল কিন্তু হচ্ছে ডিফারেন্সিয়েট সেল, এ কিন্তু হচ্ছে বিভাজন কিন্তু করতে পারে। while in the peripheral nervous system are the Schwann cell and satellite cell। দেখো এই সব সেলগুলোকে একত্রিত কিন্তু কি বলা হচ্ছে? সাপোর্টিভ সেল। কিন্তু মেইনলি যে কাজটা করছে কিন্তু হচ্ছে গ্লিয়াল সেল অথবা নিউরোগ্লিয়া। ঠিক আছে, এরাই কিন্তু হচ্ছে আমাদের পুরো নার্ভাস সিস্টেমটাকে রেগুলেট বা কন্ট্রোল বা তার ডেভেলপ গ্রোথ এইসবে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, এবার দেখো যেটা বড় কোশ্চেন দেবে, স্ট্রাকচার অফ নিউরন। স্ট্রাকচার অফ নিউরনের যে পার্টটা দেবে, এখন স্ট্রাকচার অফ নিউরন যদি আমরা দেখে থাকি, নিউরনের কিন্তু হচ্ছে মেইনলি কিন্তু হচ্ছে তিনটে কিন্তু পার্ট। একটা হচ্ছে সোমাটিক পার্ট। সেকেন্ড যে পার্টটা আমরা দেখতে পাই অ্যাক্সোনাল পার্ট। আর একটা কি পার্ট আমরা দেখতে পাই? আর একটা পার্ট আমরা কিন্তু আছে অ্যাক্সন হিলকিক পার্ট। এই তিনটে পার্ট কিন্তু আমরা নর্মালি কিন্তু নিউরনের ভিতরে দেখতে পাই। এছাড়াও অ্যাক্সেসরিজ অনেক ধরনের উপাদান আমরা কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। তাহলে আমরা নিউরনের কি কি নিয়ে গঠিত? সোমাটিক পার্ট, অ্যাক্সোনাল পার্ট অ্যান্ড অ্যাক্সন হিলকিক পার্ট কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো যে পার্টগুলো আমরা বললাম সেইগুলো আমরা একটু দেখে নেই। দেখো নিউরন কিন্তু মেইনলি কিন্তু থ্রি পার্টস নিয়ে তৈরি। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ক্যারিয়ন বা সোমাটিক পার্ট। দেখো সেলের মতন এই পার্টটাকেই কি বলা হচ্ছে? সেলের মতন পার্টটাকেই কিন্তু কি বলা আছে? ক্যারিয়ন পার্ট কিন্তু বলা আছে। কেন ক্যারিয়ন বলা হচ্ছে? কারণ এর ভিতরে কি দেখতে পাই? লার্জ একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাই। লার্জ একটা নিউক্লিয়াসের মতন একটা পার্ট কিন্তু আমরা দেখতে পাই, এবং এইটা কিন্তু হচ্ছে সেলুলার পার্ট। ঠিক আছে, এটা সাইজ দেখো 4 থেকে 25 মাইক্রো মিউ ইন ডায়ামিটার কিন্তু এদের কিন্তু আমরা লেন্থ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই সোমাটিক পার্ট থেকে কি তৈরি হয়? লং কিন্তু হচ্ছে প্রসেস বা আমাদের যে অ্যাক্সোনাল পার্টটা কিন্তু তৈরি কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এখন দেখো এই নিউরনের ভিতরে কি কি দেখতে কিন্তু আমরা পাই। দেখো এই সোমাটিক পার্টের ভিতরে যে পার্টগুলো আমরা দেখতে পাই, ফার্স্ট যে পার্টটা তার নাম হচ্ছে কি নিউরোসাইটন। মাথায় রাখবা, নিউরনের ভিতরে যে স্কেলিটনিক যে পার্টটা আমরা দেখতে পাই তাকে কিন্তু কি বলা হয়? নিউরোসাইটন। আর নিউরোসাইটন কিন্তু হচ্ছে এই সেল বডির ভিতরে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। সেকেন্ড যে পার্টটা আমরা দেখতে পাই, ডেনড্রাইটস কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। আর এই ডেনড্রাইটস ব্রাঞ্চ হয়ে গিয়ে কিন্তু অসংখ্য বড় বড় কিন্তু পার্ট কিন্তু তৈরি করে থাকে। এছাড়াও থার্ড যে পার্টটা দেখতে পাচ্ছি অ্যাক্সোনাল পার্ট, এবং এই অ্যাক্সোনাল পার্ট এই সেল বডির সাথে কিন্তু এই অ্যাক্সন হিলকের সাহায্যে কিন্তু কানেক্ট করে রাখে। তারপরে দেখো আমরা পুরো সম্পূর্ণ যদি এই পার্টটাকে আমরা যদি ভালো করে যদি অবজার্ভ করি, তাহলে কেমন দেখতে লাগে সেইটা দেখো এখানে দিয়েছে। দেখো যদি সম্পূর্ণ একটা যদি ছবি আমরা দেখে থাকি, তাহলে কেমন দেখতে লাগে সেই পার্টগুলো দেখো এখানে দিয়েছে। তাহলে কি কি বললাম? একটা নিউরনের কি কি পার্ট থাকে? একটা দেখো সেলুলার পার্ট থাকে, দেন দেখো ডেনড্রাইটিক পার্টস থাকে, অ্যাক্সন হিলকিক পার্ট থাকে, অ্যান্ড অ্যাক্সনিক পার্ট কিন্তু থাকে। এই সব পার্টগুলো নিয়েই কিন্তু একটা কমপ্লিট কিন্তু নিউরন কিন্তু হয়ে থাকে। চলো একটা নিউরনের ছবি দেখে আমরা ভালো করে ডেসক্রিপশন করে থাকি। চলো তাহলে ফার্স্ট এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে কি বলা হচ্ছে? সোমাটিক পার্ট।
ঠিক আছে। আর এই সোমাটিক পার্টের ভিতরে কি কি দেখতে পাচ্ছি দেখো, এই সোমাটিক পার্টের ভিতরে দেখো, এই যে ভিতরের ভিতরে কি দেখতে পাবো, ফার্স্ট সাইটোপ্লাজম আমরা দেখতে পাবো। আর এই সাইটোপ্লাজমের ভিতরে কি থাকবে, যেহেতু সেল, তাহলে ফার্স্ট যেটা আমরা দেখতে পাবো নিউক্লিয়াস আমরা দেখতে পাবো। ঠিক আছে। এখন তার ভিতরে কি দেখতে পাবো, ডিফারেন্ট টাইপ অফ সেলুলার অর্গানেলিস আমরা দেখতে পাবো, সেলুলার অর্গানেলিস আমরা দেখতে পাবো। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমরা দেখতে পাবো, নিজল গ্রানুয়েলস আমরা কিন্তু দেখতে পাবো, নিজল গ্রানুয়েলস আমরা দেখতে পাবো। নিউরনের ভিতরে দেখো এই যে স্কেলিটনিক পার্ট, এই স্কেলিটনিক পার্টকে কি বলা আছে, নিউরোসাইটন বলা আছে। সেই নিউরোসাইটনস আমরা এই সেল বডির ভিতরে দেখতে পাবো। ঠিক আছে। এবং এর ভিতরে দেখো আর এক ধরনের পার্ট আমরা দেখতে পাবো, যার নাম হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন। রাইবোনিউক্লিয় প্রোটিন আমরা কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে। তাহলে এইসব পার্টগুলো কিন্তু এই সেল বডির ভিতরে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এখন এই সেল বডি থেকেই কিন্তু দুটো কিন্তু হচ্ছে আমরা কি দেখতে পাই, প্রবর্ধক তৈরি হয়। সেল বডি থেকেই কি তৈরি হচ্ছে, ব্রাঞ্চ তৈরি হচ্ছে। একটা হচ্ছে লার্জ আর একটা হচ্ছে স্মল। লার্জ পার্টটার নাম দিয়েছে কি, লার্জ পার্টটার নাম হচ্ছে এক্সন, আর স্মলার পার্টটার নাম দিচ্ছে কি, ডেনড্রন। এই ডেনড্রন ব্রাঞ্চ হয়ে গিয়ে কিন্তু ডেনড্রাইটসে কিন্তু কনভার্ট কিন্তু হয়। এবার সেইগুলো একটু ছবিতে দেখে নেই। দেখো ফার্স্ট যদি আমরা সেল বডিটাকে যদি একটু দেখি, সেল বডিটা হচ্ছে কিন্তু এইটা। ঠিক আছে, সেল বডিটা হচ্ছে কি, এই যে এটা। এই সেল বডি থেকেই যখন দেখো স্মল প্রবর্ধক যেগুলো তৈরি হচ্ছে তার নাম কি, ডেনড্রন। ডেনড্রন ব্রাঞ্চ হয়ে গিয়ে ডেনড্রাইটসে কনভার্ট হয়, এবং অসংখ্য ডেনড্রাইট সেল বডির সাথে কিন্তু কানেক্ট কিন্তু করা থাকে। এবং লার্জ প্রবর্ধক হিসেবে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে না, যার নাম হচ্ছে কি, এক্সন। ঠিক আছে। তাহলে সেল বডি থেকে কি দেখতে পাচ্ছি, ব্রাঞ্চ হিসেবে, স্মল ব্রাঞ্চ হিসেবে কিন্তু ডেনড্রন আমরা বা ডেনড্রাইটস আমরা দেখতে পাচ্ছি, এবং লার্জ ব্রাঞ্চ হিসেবে কিন্তু এক্সনিক পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেলের ভিতরে কি কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস, সেলুলার অর্গানেলিস, হ্যাঁ, নিজল গ্রানুয়েলস, নিউরোসাইটন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও রাইবোনিউক্লিয় প্রোটিন বলে এক ধরনের পার্ট কিন্তু আমরা কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি। সেই ঠিক আছে, সেইখানে একে কিন্তু হচ্ছে প্রপার একটা কিন্তু সেল কিন্তু বলা কিন্তু হয়ে থাকে। এবার দেখো এক্সন এবং সেল বডি যে জায়গায় গিয়ে কানেক্ট হয় এবং যেখান থেকে আমাদের ইম্পালসটা তৈরি হয়, এই পার্টটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এক্সন হিলক। একে কি বলা হচ্ছে, এক্সন হিলক কিন্তু বলা হয়ে থাকে। আর এই এক্সন হিলকেই কিন্তু আমাদের ইম্পালস কিন্তু জেনারেট কিন্তু হয়, ইম্পালস জেনারেট কিন্তু হয়ে থাকে। আর এই জায়গায় কিন্তু হাই ইম্পালস কিন্তু দেখতে পাই আমরা, হাই ইম্পালস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে। এখন দেখো তাহলে এই সেল পার্ট হয়ে গেল, এক্সন হিলকিক পার্ট হয়ে গেল, ডেনড্রনস আমরা হয়ে গেল। এখন এক্সন থেকে যে লার্জ প্রবর্ধক তৈরি হচ্ছে, যার নাম নিউরন থেকে যে লার্জ প্রবর্ধকটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে এক্সন। এখন এই এক্সনের গায়ে আমরা কি কি দেখতে পাবো, দেখো এক্সন এখন যখন শেষ হচ্ছে, অর্থাৎ এন্ড পার্টকে কি বলা আছে, এক্সন টার্মিনালিস কিন্তু বলা হয় থাকে। এই পার্টকে কি বলা হয়, এক্সন টার্মিনালিস, টার্মিনালিস। এই এক্সন টার্মিনালিস আমাদের বিভিন্ন ধরনের অর্গান বা বিভিন্ন ধরনের মাসেলসের সাথেই কিন্তু কানেক্ট কিন্তু করে থাকে। আর এই কানেক্টকেই বলা হয়ে থাকে নিউরোমাস্কুলার জাংশন। এই কানেক্টকেই বলে থাকে, যদি মাসেলসের সাথে কানেক্ট করা থাকে তাকে আমরা কি বলে থাকি, নিউরোমাস্কুলার জাংশন কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছি, নিউরোমাস্কুলার জাংশন কখন আমরা দেখতে পাবো, যখন নিউরন মাসেলসের সাথে গিয়ে কানেক্ট করে যে জাংশন তৈরি করবে তাকে আমরা কি বলে থাকি, নিউরোমাস্কুলার জাংশন। এই যে নিউরোমাস্কুলার জাংশন কিন্তু বলা হয়ে থাকে। আর এই নিউরোমাস্কুলার মাধ্যমে কি হয়ে যায়, বিভিন্ন ধরনের ইম্পালস কিন্তু হচ্ছে ট্রান্সমিট কিন্তু হয়ে থাকে, ট্রান্সমিট কিন্তু হয়। ঠিক আছে। এখন দেখো এই এক্সনের ভিতরে কি দেখতে পাচ্ছে, দেখো এখন এই এক্সনের গায়ে বিভিন্ন ধরনের এরকম কাভারিং থাকে। এই কাভারিং এর উপরে বেস করেই কিন্তু নিউরনকে কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ করায়। কি কি নিউরন বলা হয় না, এই এক্সনের উপর এক ধরনের কাভারিং থাকে, সেই কাভারিং পার্টটাকে বলা হচ্ছে দেখো মাইলিনেট, হ্যাঁ, মেডুলারি মেমব্রেন, যাকে বলা হচ্ছে মেডুলারি মেমব্রেন, বা যার অপর নাম কি, মাইলিনেটেড পার্ট কিন্তু বলা হয় থাকে। কি বললাম, এই দেখো এখন আমি এখানে ছবি আঁকি তাহলে আরো ভালো বুঝতে পারবে। মনে করো হচ্ছে এই হচ্ছে সোমাটিক পার্ট,
সোমাটিক পার্ট এরকম ভাবে লার্জ ব্রাঞ্চ হয়ে যাচ্ছে এবং শেষ প্রান্তটাকে কি বলা আছে, দেখো এটা তো সোমাটিক পার্ট, সোমাটিক পার্টটা যেহেতু ডিটেলসে বললাম। এবার দেখো এই যে এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাক্সন হিলক। এই অ্যাক্সন হিলক থেকে যে পার্টটা এরকম ভাবে নিচের দিকে যাচ্ছে যার নাম কি আমরা বলে থাকি অ্যাক্সন। এই অ্যাক্সনের গায়ে যে আবারক থাকে, অ্যাক্সনের গায়ে এরকম ভাবে আবারক থাকে, এই আবারককে বলা হয় অ্যাক্সোলেমা। ঠিক আছে, অ্যাক্সোলেমা। এই অ্যাক্সোলেমার উপরে কি দেখতে পাই, এক ধরনের বিশেষ আবারক থাকে যাকে বলা হয় মেডুলারি এনভেলপ। একে কি বলা আছে, মেডুলারি এনভেলপ বলা হয় তাকে, অথবা এর অপর নাম বলা হয় মায়েলিন শিট। মায়েলিন শিট কিন্তু বলা হয় তাকে। ঠিক আছে, তাহলে এইরকম মায়েলিন শিট যদি কোনো নিউরনের উপরে থাকে, এই মায়েলিন শিট, দেখো এই মায়েলিন শিট যেসব নিউরনের গায়ে থাকে তাকে বলা হয় মায়েলিনেটেড নিউরন। ঠিক আছে, এই মায়েলিন শিটের উপরে বেস করেই কিন্তু নিউরনকে কিন্তু আমরা আবার দুই ভাগে কিন্তু ভাগ করে থাকি। ঠিক আছে, মায়েলিন শিটের উপরে বেস করে নিউরনকে আমরা কয় ভাগে ভাগ করছি, দুই ভাগে। কি কি না, একটা হচ্ছে মায়েলিনেটেড নিউরন, আর একটা হচ্ছে নন মায়েলিনেটেড নিউরন। ঠিক আছে, তাহলে মায়েলিন শিটের উপরে বেস করে নিউরনকে কয় ভাগে ভাগ করা হচ্ছে, দুই ভাগে। একটা হচ্ছে মায়েলিনেটেড নিউরন আর একটা হচ্ছে নন মায়েলিনেটেড নিউরন। এখন এই মায়েলিন শিটের ভিতরে আমরা কি দেখতে পাই, দেখো এই মায়েলিন শিটের ভিতরে একটা বিশেষ সেল আমরা দেখতে পাই, এই সেলকে বলা হয় সোয়ান সেল। এই সেলকে কি বলা হয়, সোয়ান সেল। এই সেলকে কিন্তু সিউডো সেল বলা হয় তাকে, সিউডো সেল বলা হয় তাকে, সিউডো সেল কিন্তু বলা হয় থাকে। এই সিউডো সেলের সোয়ান সেলের কাজ কি, এখন এই সোয়ান সেল কিভাবে তৈরি হয়, দেখো এই সোয়ান সেল কিন্তু তৈরি করে থাকে কিন্তু এই গ্লিয়াল সেলে, একটু আগে যেটা নাম বলছিলাম, এই সোয়ান সেল তৈরি করে কারা, গ্লিয়াল, গ্লিয়াল সেল বা সাপোর্টিং সেল। গ্লিয়াল সেল কিন্তু এই সোয়ান সেল কিন্তু তৈরি করে থাকে। এখন এই সোয়ান সেল কি দেখতে পাই, এই একজনের উপরে কিন্তু আবরক হয়ে থাকে। এখন এই সোয়ান সেলকে কি বলা হচ্ছে, সিউডো সেল কিন্তু বলা যায়। কেন সিউডো সেল বলা হচ্ছে, এ কিন্তু সেলের যে নর্মাল যে কাজ বা ফাংশন সেইগুলো কিন্তু সে কিন্তু করতে পারে না। সে কি 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 কাজ করে থাকে, সে যে কাজটা করে থাকে, দেখো সে যে কাজটা করে থাকে, সে যে কাজটা করে থাকে, সে এই একজনকে সাপোর্ট করে থাকে, একজনকে সাপোর্ট করছে। ঠিক আছে, একজনকে সে সাপোর্ট করছে, একজনকে সে সাপোর্ট করছে। ফিরদাউস কি বারবার লেফট নিচ্ছ নাকি তুমি? হ্যাঁ, স্যার লেট হয়ে যাচ্ছে, আমি আবার জয়েন করছি। মানে নেটওয়ার্কের একটু নেটওয়ার্কের প্রবলেম। সমস্যা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে চলো। ওই কারণে আমি এখানে আমার তো ডবল স্ক্রিন, তো একটা ট্যাবে চলছে, আর সেই ফার্স্ট তোমাকে ট্যাবে পড়াচ্ছি, হ্যাঁ, আর এইদিকে আমার রেকর্ড হচ্ছে কম্পিউটারে। এবার কম্পিউটার বারবার স্ক্রিন সরে আছে, আমি কি ব্যাপার বারবার সরে আছে কেন, তাও দেখতে পাচ্ছি লেফট নিচ্ছ তুমি। ঠিক আছে, তাহলে তোমাদেরই রেকর্ডটা দেখতে অসুবিধা হয়। ওকে, চলো। এখন দেখো তাহলে কি দেখতে পাচ্ছি না, এই যে যে আমরা সিউডো সেলটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সিউডো সেল, এই সিউডো সেলের কাজ কি বললাম, এ কিন্তু একজনকে সাপোর্ট করে থাকে। একজনকে কি কাজ করছে, একজনকে সাপোর্ট করছে। কিভাবে কাজ করছে, দেখো এ এই একজনকে কিন্তু নিউট্রিশনস দেয়। একজনকে কি করছে, একজনকে কি প্রোভাইড করছে, নিউট্রিশনস। একজনকে কি করছে, নিউট্রিশনস দিচ্ছে এবং অক্সিজেন সাপ্লাই করে থাকে, সাপ্লাই কিন্তু করে দেয়। কারণ এই একজনটাকে তো বেঁচে থাকতে হবে, তাহলে বেঁচে থাকতে গেলে তাকে অক্সিজেন সাপ্লাই করতে হবে, নিউট্রিশনস দিতে হবে, সাপোর্ট দিতে হবে। সেই কারণে এ কিন্তু সাপোর্টিভ সিস্টেম হিসেবে কাজ করে থাকে। হ্যাঁ, তাহলে সিউডো সেল হিসেবে সোয়ান সেল কি কাজ করে থাকে, সেই কাজগুলো কিন্তু আমরা এখানে লিখলাম।
ঠিক আছে। এখন এই সোয়ান সেল যে একজনের উপরে থাকে বা যে নিউরনের উপরে থাকে তাকে কি বলা হয়, মাইল সরি, এই সোয়ান সেল কোথায় দেখতে পাই, এই মেডুলারি এনভেলপ বা মাইলিন শিটের উপরে কিন্তু থাকে। এই মাইলিন শিট যে নিউরনের উপরে থাকে তাকে বলা হয় মাইলিনেটেড নিউরন, আর যাকে থাকে না তাকে বলা হয় নন মাইলিনেটেড নিউরন। তাহলে নিউরনকে দুই ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে, কিসের উপর বেস করে, অন দ্য বেস অফ মাইলিন শিট। মাইলিন শিট যদি থাকে তাকে বলা হয় মাইলিনেটেড নিউরন, আর যদি না থাকে তাকে বলা হয় নন মাইলিনেটেড নিউরন। ঠিক আছে। তাহলে এইসব পার্টগুলো কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটা কমপ্লিট নিউরনের যদি স্ট্রাকচার আমরা দেখে থাকি তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি, ফার্স্ট সেলের পার্ট দেখতে পাচ্ছি, দেন ডেনড্রনের পার্ট দেখতে পাচ্ছি, দেন অ্যাক্সনের পার্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এই অ্যাক্সনের ভিতরে যখন একটা স্টিমুলাই যখন যাবে, অ্যাক্সনের মধ্যে দিয়ে যখন স্টিমুলাই যখন যাবে, সেই স্টিমুলাইটাকে রেগুলেট করার জন্য এইরকম মাইলিনেটেড নিউরনের মাঝখানে মাঝখানে একটা বিশেষ পার্ট থাকে, একে বলা হয় নোডস অফ র্যানভিয়ার। একে কি বলা হচ্ছে, নোডস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে। এ কি কাজ করে থাকে, নার্ভ ইম্পালসটাকে মানে রেগুলেট কিন্তু করে থাকে। এ কি কাজ করে থাকে, নার্ভ ইম্পালসটাকে রেগুলেশনস কিন্তু করে থাকে, রেগুলেশনস অফ নার্ভ ইম্পালস। ঠিক আছে। এখন এই নোডস অফ র্যানভিয়ার এক ধরনের বিশেষ পার্ট কিন্তু কাজ করে থাকে। তোমাদের পরে একটা কোশ্চেন আমি ওখানে করেছি, সল্টেটরি কন্ডাকশনস, সল্টেটরি কন্ডাকশনস কিন্তু করে থাকে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে। চলো সল্টেটরি কন্ডাকশনকে একটু জেনে নেই আমরা। এই যে দেখো, এখন মনে করে এইটা আছে কমপ্লিট একটা কি, এটা আছে কমপ্লিট একটা মনে করো অ্যাক্সন। ঠিক আছে। এটাকে কি বলবো আমরা, একটা কমপ্লিট অ্যাক্সন কিন্তু আমরা বলবো। আর এই অ্যাক্সনের উপরে কি দেখতে পাচ্ছি, এই সেকেন্ডারি পার্ট আমরা দেখতে পাচ্ছি বা ইনভেলপের মতন পার্ট আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা কি বলছি, মাইলিন শিট কিন্তু আমরা বলছি। ঠিক আছে। এই মাইলিন শিট যদি যে নার্ভের উপরে থাকে তাকে কি বলা হয়, মাইলিনেটেড নার্ভ কিন্তু বলা হয় থাকে। তাকে কি বলা হয়, মাইলিনেটেড নার্ভ বলা হয়। আর এই মাইলিনেটেড নার্ভের ভিতরে কি ঘটনাটা ঘটে, সল্টেটরি কন্ডাকশনস। আগে থিওরিটা বুঝে জানো, তারপরে আমি এক্সপ্লেনেশন করছি কিভাবে হচ্ছে সল্টেটরি কন্ডাকশন। সল্টেটরি কন্ডাকশনকে বলা হয় জাম্পিং। কিভাবে হচ্ছে, মনে করো এখন ওই সেলের ভিতরে এখন কোন একটা স্টিমুলাই আসলো, সেই স্টিমুলাইটা যখন ট্রান্সফার হবে, কিভাবে ট্রান্সফার হবে দেখো। এখন আমাদের সেলের যদি চার্জ যদি আমরা দেখে থাকি, সেলের যদি আমরা চার্জ দেখি, সেলস চার্জ যদি আমরা দেখি, সেলের ভিতরে কি চার্জ থাকে আর বাইরে কি চার্জ থাকে। সেলের বাইরে কিন্তু হচ্ছে মাথায় রাখবা পজিটিভ চার্জ কিন্তু থাকে। বাইরে প্লাজমা মেমব্রেনের গায়ে কি দেখতে পাচ্ছি, পজিটিভ চার্জ কিন্তু থাকে। আর সেলের ভিতরে যদি আমরা চার্জ দেখে থাকি, সেলের ভিতরে যে সাইটোপ্লাজম আমরা দেখে থাকি, এই সাইটোপ্লাজমে কিন্তু মাথায় রাখবা নেগেটিভ চার্জ থাকে। ঠিক তাহলে নিউরনও তো তাহলে একটা সেল, নিউরনও তো একটা সেল, নিউরনও তো একটা সেল। সেই নিউরনের তাহলে কি দেখতে পাবো, বাইরে পজিটিভ চার্জ আমরা দেখতে পাবো এবং ভিতরে কি দেখতে পাবো, নেগেটিভ চার্জ আমরা দেখতে পাবো। ঠিক সেই রকমই যদি আমরা দেখি, এখন এই নিউরনের ভিতরে কি চার্জ, নিউরনের ভিতরে কিন্তু হচ্ছে নেগেটিভ চার্জ, আর বাইরে কি দেখতে পাচ্ছি, পজিটিভ চার্জ। ঠিক আছে। এখন কোন একটা স্টিমুলাই আসলো, এখন সেই স্টিমুলাই কোথায় রেগুলেট হবে, এই স্টিমুলাইগুলোকে অ্যাকসেপ্ট করবে কারা, ডেনড্রনেরা। মনে করো তোমার গায়ে মশা কামড়ালো বা কেউ তোমাকে মারলো, সেই স্টিমুলাইটাকে সেন্স করবে কারা, স্টিমুলাইটাকে সেন্স করবে কারা, ডেনড্রনসরা। এই ডেনড্রনসরা সেই স্টিমুলাইটাকে কোথায় আনবে, সেল বডিতে কিন্তু আনবে, সেল বডিতে আনবে। এখন সেই সেল বডি থেকে স্টিমুলাইটাকে কিভাবে যাবে, এইরকম ভাবে এই অ্যাক্সন দিয়ে কিন্তু যাবে। কিভাবে যাবে, এখন যে স্টিমুলাইটা আসবে ঠিক তখন এই সেলের বাইরে পজিটিভ চার্জগুলো কি হয়ে যায়, ভিতরে প্রবেশ করে, এবং ভিতরে থাকা যে নেগেটিভ চার্জগুলো সেইগুলো কিন্তু বাইরে যায়। তাহলে এইভাবেই কিন্তু হচ্ছে ইম্পালসটা কিন্তু একজনের ভিতর দিয়ে কিন্তু ট্রান্সফার কিন্তু হয়। তাহলে কি বললাম, যখনই কোনো একটা স্টিমুলাই আসবে, সেলের বাইরের পজিটিভ চার্জগুলো ভিতরে ঢুকে গিয়ে কি হয়ে যাবে, ভিতরটাকে পজিটিভ করে দেবে, এবং ভিতরে যে নেগেটিভ চার্জটা সেগুলো বাইরে এসে কি করে দেবে, বাইরেটাকে কিন্তু নেগেটিভ করে দেবে। এই বাইরে ঢোকা
সরি বাইরে বার হওয়া বা ভিতরে ঢোকা, এই জন্য দুটো প্রসেস কিন্তু ঘটে। হ্যাঁ, এই যে চার্জটা যে এক্সপেল্ড করছে, এই চার্জটা এক্সপেল্ড করার জন্য কিন্তু দুটো প্রসেস ঘটে। একটা হচ্ছে ইনফ্লাক্স, আর একটা হচ্ছে ইফ্লাক্স। ইনফ্লাক্সে কি হয়, পজিটিভ চার্জটা কিন্তু হচ্ছে সেলের ভিতরে কিন্তু এন্টার কিন্তু করে। ঠিক আছে, যখনই কোনো একটা অ্যাকশন তৈরি হলো, তাহলে বা কোনো একটা স্টিমুলাই যখন তৈরি হবে, ঠিক তখন কি হবে, পজিটিভ চার্জটা, মনে করে বাইরের যে পজিটিভ চার্জটা, সেটা ইনফ্লাক্স প্রসেসের মাধ্যমে কি হয়, সেলের ভিতরে কিন্তু ঢোকে। আর ইফ্লাক্স প্রসেসের মাধ্যমে কি হয়, ভিতরে থাকা নেগেটিভ চার্জটা কিন্তু বাইরের দিকে কিন্তু বেরিয়ে কিন্তু আসে, মানে এক্সিট কিন্তু হয়। আর এই যে বাইরে বার হওয়া এবং ভিতরে ঢোকা, সেই প্রসেস দুটোর নাম কি বললাম, একটা হচ্ছে ইনফ্লাক্স অ্যান্ড ইফ্লাক্স। ইনফ্লাক্স এবং ইফ্লাক্স যখন হবে, ঠিক তখনই কিন্তু স্টিমুলাইগুলো কিন্তু এই একজনের ভিতর দিয়ে কিন্তু এরকমভাবে ট্রান্সমিট কিন্তু হবে। কোথায় না, এই একজন টার্মিনালিসের কাছে কিন্তু এরকমভাবে ট্রান্সমিট কিন্তু হবে। আর এই সব ঘটনাগুলোকে আমরা পরবর্তীতে নাম দিয়েছি অ্যাকশন পোটেনশিয়ালস। অ্যাকশন পোটেনশিয়ালস পরে আসে এগুলো। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, যে নার্ভের ভিতর দিয়ে যখন কোনো একটা স্টিমুলাই তৈরি হয়, সেই স্টিমুলাই কিভাবে ট্রান্সমিট হয় সেটা কিন্তু আমরা জানতে কিন্তু পারলাম। এইবারে আসা যাক সল্টেটরি কন্ডাকশন। সল্টেটরি কন্ডাকশন কিভাবে হচ্ছে, এখন দেখো, যেগুলো মাইলিনেটেড নার্ভ মানে কি, যেসব একজনের গায়ে এই যে মেডুলারি মেমব্রেন বা মেডুলারি এনভেলপ আছে, তাহলে এইগুলো কি, সেইগুলো আমরা বললাম। এখন এর ভিতরে যখন স্টিমুলাইটা যাচ্ছে, মানে কি স্টিমুলাই যখন যাবে, তাহলে বাইরে থাকা পজিটিভ চার্জগুলো ভিতরে এরকমভাবে ইনপুট হবে, এবং ভিতরে থাকা নেগেটিভ চার্জগুলো বাইরের দিকে এরকম বার হয়ে যাবে। তার জন্য কি প্রসেস হবে বলো, পজিটিভ চার্জ বাইরে থেকে যদি ভিতরে আসে, তাহলে সেটাকে কি প্রসেস বলা, ইনফ্লাক্স নাকি ইফ্লাক্স বলো? বাইরের পজিটিভ চার্জগুলো ভিতরে যখন যদি আসে, তাহলে কি তাকে কি বলা, ইনফ্লাক্স নাকি ইফ্লাক্স বলা? ইনফ্লাক্স। আর ভিতরে থাকা নেগেটিভ চার্জগুলো যখন বাইরে বেরোবে, তখন তাকে আমরা কি বলবো, ইফ্লাক্স কিন্তু। হ্যাঁ, তাহলে এরকম ইনফ্লাক্স ইফ্লাক্স যখন হচ্ছে, হ্যাঁ, আর ঠিক তখনই দেখো এরকম ভাবে স্টিমুলাইটা, দেখো সেল বডি, মনে করো এখানে সেল বডি ছিল, সেল বডি থেকে একজন টার্মিনালিসের কাছে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এখন এইরকম ঘটনাটা আমরা দুই ধরনের নিউরনের ভিতরে আমরা দেখতে পাবো। কি কি নিউরন, একটা হচ্ছে মাইলিনেটেড নিউরন, আর একটা হচ্ছে নন মাইলিনেটেড নিউরন। এখন মাইলিনেটেড নিউরনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু এরকম মাইলিনেটেড আবারক বা মাইলিন শিটের এরকম আবারক আমরা দেখতে পাচ্ছি, তাহলে তাদের ক্ষেত্রে এরকম পজিটিভ নেগেটিভ চার্জগুলো ইনফ্লাক্স বা ইফ্লাক্সগুলো কিরকম ভাবে হবে, এরকম ভাবে জাম্প মেরে মেরে কিন্তু হবে, মানে জাম্প মেরে মেরে কিন্তু হবে। আর এই জাম্প মারার জন্য কিন্তু দেখো, আমরা একটু আগেই কিন্তু আমরা ছবিতে দেখালাম, যে এই যে একটু আগেই ছবিতেই দেখালাম, যে মাইলিনেটেড নিউরনের মাঝখানে কি থাকছে, মাইলিনেটেড নিউরনের মাঝখানে কি দেখতে পাচ্ছি আমরা বলো, এটা কি দেখতে পাচ্ছি? মাইলিনেটেড নিউরনের মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো, এই একটা মাইলিন শিট, একটা মাইলিন শিট, এদের মাঝখানে আমরা কি দেখতে পাই, নোডস অফ, বলো, নোডস অফ র্যানভিয়ার কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। হ্যাঁ, যে কি কাজ করে থাকে, সল্টেটরি কন্ডাকশনটা কিন্তু করে থাকে। এবার সেটা কিভাবে হচ্ছে, চলো এই ছবিটাই দেখি। এই যে মোটামুটি পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো যখন জাম্প মেরে মেরে এক জায়গা থেকে আর এক জায়গায় যখন যাচ্ছে, ঠিক তখনই কিন্তু এরকম প্রতিটার মাঝখানে দেখো, প্রতিটা এরকম মাঝখানে কি থাকছে, নোডস অফ র্যাম্বিয়ার থাকে। ঠিক আছে, এখন এই মাইলিনেটেড নিউরনের ভিতরে এরকমভাবে ইম্পালসগুলো যখন যায়, তখন কিন্তু এই একটা নোডস অফ র্যাম্বিয়ার থেকে জাম্প মেরে আর একটা নোডস অফ র্যাম্বিয়ার, এই একটা আর একটা নোডস অফ র্যাম্বিয়ার থেকে আর একটা নোডস অফ র্যাম্বিয়ারে কিন্তু এরকমভাবে জাম্প মেরে 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 যায়। আর এই ঘটনাকেই আমরা কি বলে থাকি, এই ঘটনাকেই কিন্তু বলে থাকি সল্টেটরি কন্ডাকশনস। বোঝা গেল? সল্টেটরি কন্ডাকশন মানে কি, বুঝতে পারলে? যে যখনই কোনো একটা স্টিমুলাই আসবে মাইলিনেটেড নার্ভে, যখন কোনো একটা স্টিমুলাই আসবে কোন নার্ভে, মাইলিনেটেড নার্ভে, আর এই মাইলিনেটেড নার্ভের রেগুলেট করার জন্য এখানে কি দেখতে পাচ্ছি, নোডস অফ র্যানভিয়ার দেখতে পাচ্ছি। ঠিক সেখানে আমরা কি দেখতে পাই, সেখান থেকে কোনো একটা স্টিমুলাই ওয়ান নোডস অফ র্যানভিয়ার টু অ্যানাদার নোডস অফ র্যানভিয়ারে এই যে জাম্প মেরে মেরে যাচ্ছে, এই ঘটনাকে আমরা কি বলে থাকি, এই ঘটনাকে আমরা বলে থাকি সল্টেটরি কন্ডাকশন। আর সল্টেটরি কন্ডাকশন কিন্তু একমাত্র মাইলিনেটেড নিউরনে কিন্তু আমরা দেখতে পাই, অন্য কোনো কিন্তু নিউরনে কিন্তু আমরা এইরকম কিন্তু দেখতে পাই না। আচ্ছা, এবার প্রশ্ন বলো, এখন মাইলিনেটেড নিউরন নাকি নন মাইলিনেটেড নিউরনের ভিতর দিয়ে ইম্পালস দ্রুত হারে যাবে, হাই স্পিডে যাবে বলো? মাইলিনেটেডে যাবে। কারণ কি, এখানে তো জাম্প, মনে করো একটা হেঁটে হেঁটে তুমি যাচ্ছ, আর একটা হচ্ছে জাম্প মেরে মেরে যাচ্ছ, তাহলে তুমি দ্রুত পৌঁছাবে কোনটায়, যেটাই তুমি জাম্প মেরে মেরে।
তাহলে এখানে ঠিক সেই জাম্পিং কন্ডিশনটাই হচ্ছে, সেই কারণে এখানে কিন্তু দ্রুত ইম্পালসটা কিন্তু ট্রান্সমিট কিন্তু হবে। এই যে এখানে দেখো ছোট্ট ঘটনাগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি হয়, এখানে কিন্তু দ্রুত অ্যাকশন পোটেনশিয়াল হওয়ার ফলে কিন্তু কি হয়ে যায়, স্টিমুলাইগুলো কিন্তু খুব দ্রুত কিন্তু একটা নোটস অফ র্যানভিয়ার থেকে আরেকটা নোটস অফ র্যানভিয়ারে কিন্তু ট্রান্সমিট কিন্তু হয়। সেই কারণে এই ঘটনাকে কি বলা আছে, এই ঘটনাকে কিন্তু হচ্ছে সল্টেটরি কন্ডাকশন বলা হয়। আর এই সল্টেটরি কন্ডাকশন কি হয়ে যায়, হাই স্পিডে কিন্তু কোনো একটা স্টিমুলাই কিন্তু তোমার সারা বডিতে, মানে একটা নিউরন থেকে আর একটা নিউরনে কিন্তু ট্রান্সমিট কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিউরনের স্ট্রাকচারে পড়তে পড়তে কিন্তু আমরা যখন নোটস অফ র্যানভিয়ার আমরা পড়লাম, নোটস অফ র্যানভিয়ারের কাজ কি সেটা আমরা জেনে নিলাম, এবং এই নোটস অফ র্যানভিয়ার কিন্তু কি কাজ করে থাকে, সল্টেটরি কন্ডাকশন কিন্তু করে থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে একটা নিউরনের স্ট্রাকচার কিন্তু আমরা পড়লাম, নিউরনের স্ট্রাকচারে ডেনড্রন কি কাজ করছে, অ্যাক্সন কি কাজ করছে, সোমাটিক সেল কাজ কি করছে, মাইলিনেটেড নিউরন কি কাজ করছে, মাইলিনেটেড নিউরনের ভিতরে এই যে আমরা সেকেন্ডারি যে বা সিউডো সেল আমরা যেটা দেখতে পেলাম, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা নাম দিয়েছি সোয়ান সেল। এছাড়াও এই মাইলিন শিটের কি কাজ সেগুলো কিন্তু আমরা জানতে কিন্তু পারলাম। এবার আসা যাক, দেখো এই ডেনড্রন, ডেনড্রন কি করছে, ডেনড্রন অনেক অনেক সময় ডেনড্রনের সাথে ডেনড্রনের উপরে কানেক্ট কিন্তু করে থাকে, হ্যাঁ। ডেনড্রনের উপরে কানেক্ট করে থাকে, অ্যাক্সনের উপরে কানেক্ট করে থাকে, সেলের উপরে কানেক্ট কিন্তু করে থাকে। তার উপরে বেস করে কিন্তু সাইনাপসিস কিন্তু গঠন কিন্তু হয়। সেগুলো আমরা পরে আসি, সাইনাপসিস কি, সাইনাপসিস কিভাবে তৈরি হয় সেগুলো আমরা পরে আমরা ডিটেলসে বলছি। তাহলে একটা নিউরনের কি কি পার্ট থাকে, তার ভিতরে কি কি পার্ট থাকে, সবগুলো কিন্তু আমি ডিটেলসে কিন্তু আমরা ডিসকাশন কিন্তু করলাম। পরীক্ষায় প্রশ্ন দেবে কি, একটা নিউরনের স্ট্রাকচার, তার চিত্র সহ প্রতিটা পার্ট এক্সপ্লানেশন করো। দেখো সব প্রতিটা পার্ট কিন্তু এখান থেকে তোমাকে এক্সপ্লানেশন করতে হবে। কি কি, ফার্স্ট দেখো সোমাটিক বা যে নিউরনের যে সেলটা আমরা দেখতে পাচ্ছি সেই পার্টটাকে ফার্স্ট বলা। নিউরনের ভিতরে যে স্কেলিটন আমরা দেখতে পাই তাকে বলা হয় নিউরোসাইটন। নিউরোসাইটন বা যে যে পার্টে দেখতে পাই তাকে ডেনড্রাইটস আমরা দেখতে পাচ্ছি। ডেনড্রাইটস অ্যাক্সন হিলকের সাথে কানেক্ট করে কি তৈরি করছে, অ্যাক্সন তৈরি করছে। অ্যাক্সনের শেষ প্রান্তটাকে বলা হয় অ্যাক্সন টার্মিনালিস আমরা দেখতে পাচ্ছি। সেই অ্যাক্সন টার্মিনালিস বা অ্যাক্সনের উপরে আমরা কি দেখতে পাই, মাইলিন বা মেডুলারি শিট কিন্তু আমরা দেখতে পাই। নিউরনের আবরণীর নাম কি, নিউরনের আবরণীর নাম হচ্ছে নিউরোলেমা, যেটা একটু আগে আমরা দেখতে পেলাম। এবং এই নিউরন এর যে অ্যাক্সন টার্মিনালিস মাসেলসের সাথে যে জাংশন করে থাকে তাকে আমরা কি বলে থাকি, নিউরোমাসকুলার জাংশন কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। পুরো প্রতিটা পার্ট তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসা যাক একটা অ্যানাটমি অফ দ্য নার্ভ ফাইবার। এখন অ্যানাটমি অফ নার্ভ ফাইবার যদি আমরা দেখে থাকি, দেখো এই নার্ভের কিন্তু তিনটে পার্ট আমরা দেখতে পাই। নার্ভের ভিতরের পার্টটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। এন্ডোনিউরনের ভিতরে কি দেখতে পাই, মাল্টিপল নিউরন, হ্যাঁ, মানে অনেকগুলো নিউরন, এরকমভাবে অনেকগুলো নিউরন যখন এরকমভাবে বান্ডিল হয়ে আসে, এরকমভাবে অনেকগুলো নিউরন এরকমভাবে বান্ডিল হয়ে গেলে তার ভিতরে কি দেখতে পাই, এরকম অসংখ্য নিউরন এরকম পার্ট, মনে করো এখান থেকে এই পার্টটা যদি স্লাইস করি, এই পার্টটাকে যদি আমরা স্লাইস করি, তাহলে এরকম গোলার ভিতরে কি দেখতে, অসংখ্য মাল্টিপল নিউরন আমরা দেখতে পাই। আর এই ভিতরের পার্টকে আমরা কি বলছি, ভিতরের পার্টকে কিন্তু আমরা বলে থাকি ইন্ডোনিউরিয়াম। ইন্ডোনিউরিয়াম কিন্তু বলা হয় থাকে। এই এন্ডোনিউরিয়ামের উপরের পার্টটাকে কি বলা হয়, পেরিনিউরিয়াম, ঠিক আছে। এবং বাইরের দিককার নিউরনের পার্টটাকে বলা হয় এপিনিউরিয়াম। চলো এখানে আমরা একটু দেখে নেই, এন্ডোনিউরিয়াম, পেরিনিউরিয়াম অ্যান্ড কি কি বললাম, সরি, এন্ডোনিউরিয়ান, এপিনিউরিয়ান অ্যান্ড পেরিনিউরিয়ান, সেইগুলো একটু আমরা দেখে নেই। এখন দেখো এই যে ভিতরের এই যে পার্টটাকে, এই পার্টকে বলা হচ্ছে কি ইন্ডোনিউরিয়াম, ঠিক আছে। আচ্ছা, তার উপরে কি নিউরন আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বাইরের দিকে যে লেয়ারটা তাকে বলা হচ্ছে এপিনিউরিয়াম, ঠিক আছে। এবং ভিতরের দিকে যে নিউরনের যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হয় পেরিনিউরিয়াম হচ্ছে এটা, এক মিনিট। দেখো এখন পুরো সবচেয়ে বাইরের নিউরনের বাইরের লেয়ারটাকে কি বলবো আমরা, এপিনিউরিয়াম। এপিনিউরিয়ামের ভিতরে এরকমভাবে বান্ডিল হয়ে আছে মাল্টিপল নিউরন, এরকমভাবে এরকম বান্ডিল হয়ে আছে, তাকে বলছে আমরা পেরিনিউরিয়াম। আর এই পেরিনিউরিয়ামের ভিতরে যে নিউরন মানে অনেকগুলো এরকমভাবে এখানে বান্ডিল হয়ে আছে তাকে বলা হচ্ছে ইন্ডোনিউরিয়াম। মাল্টিপল ইন্ডোনিউরিয়াম নিয়ে তৈরি কি হচ্ছে, পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম অনেকগুলো নিয়ে তৈরি হচ্ছে এপিনিউরিয়াম। তাহলে এইরকম পার্ট কিন্তু আমরা এদের ভিতরে কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই, ঠিক আছে। তাহলে এই পার্টটা একটু একবার জাস্ট মানে একবার রিডিং করে রাখবা যে নার্ভ ফাইবারে কি কি দেখতে পায়। সবচেয়ে বাইরের পার্টকে বলা হয় এপিনিউরিয়াম, তার ভিতরের পার্টকে বলা হচ্ছে
পেরিনিউরাম, এবং সবচেয়ে ভিতরের পার্টকে বলা আছে ইন্ডোনিউরাম। আর এই ইন্ডোনিউরামে কি দেখতে পাই, বাঞ্চ অফ বা বান্ডিল অফ কিন্তু হচ্ছে নিউরন কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে, আচ্ছা একটু আগে যেটা আমরা বলছিলাম অন দ্য বেস অফ মাইলিন শিট, মাইলিন শিটের উপরে বেস করে নিউরনকে কয় ভাগে ভাগ করায়, দুই ভাগে কিন্তু ভাগ করায়। যাদের মাইলিন শিট থাকে তাকে বলা হয় মাইলিনেটেড নিউরন, এবং যাদের থাকে না তাদেরকে আনমাইলিনেটেড বা নন মাইলিনেটেড কিন্তু নিউরন কিন্তু বলা হয় থাকে, মায়োলিনেটেড নিউরন কিন্তু বলা হয়। পরীক্ষায় এদের ডিটেলস ভালো করে পড়বে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, মাইলিনেটেড নিউরনে কি থাকে বলো, মাইলিনেটেড নিউরনে আমরা একটু আগেই দেখতে পাচ্ছিলাম কি থাকছিল, নোডস অফ রেনভিয়ার থাকবে, নোডস অফ রেনভিয়ার। আর নোডস অফ রেনভিয়ার থাকার কারণে এখানে কি দেখতে পাই, ইম্পালস খুব হাই স্পিডে ট্রান্সমিট করার জন্য কি কোন ঘটনা ঘটে, সল্টেটরি কন্ডাকশন কিন্তু ঘটে, সল্টেটরি কন্ডাকশন কিন্তু ঘটে। ঠিক আছে, আচ্ছা নন মাইলিনেটেড নিউরনে কি দেখতে পাই না, মাইলিনেটেড আবারও আমরা দেখতে পাই না। আচ্ছা সেখানে নোডস অফ রেনভিয়ার আমরা দেখতে পাই না, সেখানকার ভিতরে নার্ভ ইম্পালসগুলো কিন্তু খুব স্লোলি কিন্তু যায়। ঠিক আছে, তাহলে এইসব পার্টগুলো কিন্তু আমরা এখানে কিন্তু আমরা দেখতে পেলাম। এবার পরীক্ষায় প্রশ্ন দেবে কি, এই নিউরনের পার্থক্য দেবে। ঠিক আছে, নিউরনে কি দেবে, পার্থক্য দেবে, মাইলিনেটেড নার্ভ ফাইবার এবং নন মাইলিনেটেড নার্ভ ফাইবারের পার্থক্য দেবে। ঠিক আছে, এইটা ভালো করে পড়বা, এখান থেকে একটা 2 মার্কসের কিন্তু কোশ্চেন পেয়ে যাবা। ঠিক আছে, দেখো মাইলিন নার্ভের কি দেখতে পাই, মাইলিন শিট আমরা দেখতে পাই, আর এখানে কিন্তু মাইলিন শিট অ্যাবসেন্ট কিন্তু থাকে। ঠিক আছে, তারপর দেখো মাইলিনেটেড নিউরন যেহেতু আছে তার মানে কি এখানে সোয়ান সেলস থাকে, এখানে সোয়ান সেলস কিন্তু থাকে না। ঠিক আছে, এটা দেখো র্যাপ অ্যারাউন্ড দ্য অ্যাক্সন, যেহেতু মাইলিনেটেড যে কভারটা থাকে সেটা কাকে র্যাপিং করে আসে, অ্যাক্সনকে কিন্তু র্যাপিং করে কিন্তু আসে, আর এর কিন্তু কোনো র্যাপিং কিন্তু দেখতে কিন্তু পায় না। ঠিক আছে, আচ্ছা দিস শো টু শেড উইথ দ্য অ্যাক্সন সিলিন্ডার্স and this show only the sheet with the axon cylinder, and এখানে কি দেখতে পাই, খুব ফাস্ট, ভেরি ফাস্ট কিন্তু আছে ইম্পালস গুলো ট্রান্সমিট হয়, এখানে কিন্তু স্লোলি কিন্তু ট্রান্সমিট হয়। তাহলে এখানকার পার্থক্যটা একটু ভালো করে পড়ে নেবা বাকিটা। ঠিক আছে, নোটস দেখে। আরো দেখো এই মাইলিনেটেড আর নন মাইলিনেটেড ডেফিনেশন ভালো করে পড়বা, এগুলো হয়তো 2 মার্কসের কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, এগুলো আর আমি বলছি না, এগুলো একটু পড়ে নেবা। আচ্ছা এইবার আসা যাক টাইপস অফ নিউরন। টাইপস অফ নিউরনকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভাগ করা আছে। যদি টাইপস অফ নিউরন যদি আমরা দেখে থাকি, কিসের উপরে বেস করে নিউরন করা হয়েছে, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন করা হয়েছে অ্যান্ড ফাংশনাল, মানে কাজের উপরে বেস করে নিউরনকে ভাগ করা হচ্ছে, এবং তাদের স্ট্রাকচারের উপরে বেস করে অন দ্য বেস অফ অ্যাক্সন অ্যান্ড ডেনড্রন, ডেনড্রন এবং অ্যাক্সনের বেস করে কিন্তু হচ্ছে নিউরনদেরকে কিন্তু ভাগ করা হচ্ছে। চলো এখানে দেখো, দেখো মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি তার উপরে বেস করে যদি নিউরনের যদি আমরা পার্থক্য যদি আমরা দেখি, তাহলে দেখো নিউরনকে কিন্তু টোটাল 4 ভাগে ভাগ করা আছে। কি কি, ফার্স্ট যদি আমরা দেখে থাকি সিউডো নিউরন, সেকেন্ড যদি আমরা দেখে থাকি তাহলে কি সেকেন্ড যদি আমরা দেখে থাকি ইউনি নিউরন, থার্ড কি বলা আছে বাইপোলার নিউরন, এন্ড হচ্ছে লাস্ট হচ্ছে মাল্টিপোলার নিউরন। তাহলে পোলারিটির উপরে বেস করে বা মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে নিউরনকে কিন্তু টোটালি 4 ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সিউডোপোলার নিউরন, দেন ইউনিপোলার নিউরন, দেন বাইপোলার নিউরন, অ্যান্ড লাস্ট হচ্ছে মাল্টিপোলার নিউরন। এবার কাজের উপরে বেস করে যদি নিউরনকে আমরা যদি দেখে থাকি, কাজের উপরে বেস করে কিন্তু একটা হচ্ছে দেখো যে সেন্সটাকে স্টিমুলাই করে থাকে বা সেন্সটাকে যে নেয় তাকে বলা হচ্ছে সেন্সরি নিউরন। ঠিক আছে, আচ্ছা সেই সেন্সের পরিপ্রেক্ষিতে যে অ্যাকশনটা নিচ্ছে যে নিউরনটা তাকে বলা হচ্ছে মোটর নিউরন, এবং এই দুটোকে রেগুলেট করার কাজ যে করছে তাকে বলা হচ্ছে মিক্সড নিউরন। ঠিক আছে, তাহলে কাজের উপরে বেস করে নিউরনকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয় থাকে। কিভাবে কাজ হচ্ছে দেখো আমি এখানে লিখি। এখন মনে করো তোমার গায়ে মশা কামড়ালো, হ্যাঁ, তাহলে মশা কামড়ালো মানে কি তোমার শরীরে স্টিমুলাই তৈরি হবে, স্টিমুলাই তৈরি হলো, সেই স্টিমুলাইটাকে সেন্স করার কাজ করছে কি সেন্সরি নার্ভ। ঠিক আছে, এখানে দেখো এই যে এই ছবিটা দেখো, এইটা দেখলেই বুঝতে পারবে। মনে করো তুমি এখন কোথাও একটা হেঁটে যাচ্ছে, হ্যাঁ, কোথাও একটা তুমি হেঁটে যাচ্ছে, এখন হেঁটে যেতে 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 তোমার পায়ে কি ফুটেছে, পিন ফুটেছে। তাহলে সেই পিন যে ফুটলো, তাহলে পিনটাকে স্টিমুলাই করছে কি দেখো, এখন এই মাসেলসের সাথে কারা আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে কি করছে, এই পিন যে ফুটলো এটাকে সেটাকে সেন্স নিল, আর সেই সেন্স নেওয়ার কাজ করছে কে, আমাদের সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন সেই স্টিমুলাইটাকে নিয়ে কোথায় চলে আছে, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার পরিপ্রেক্ষিতে কি নিচ্ছে, একটা অ্যাকশন নিচ্ছে,
এখন সেই অ্যাকশনটা করার জন্য যে নিউরনটাকে স্টিমুলাইটাকে নিয়ে আসে, কাকে স্টিমুলাইটা দিচ্ছে? তোমার হাত বা কোনো একটা পাকে, যে বলছে তোমার পায়ে এখন ব্রেক ফুটেছে, তুমি সেই ব্রেকটাকে বার করো। তাহলে এই অ্যাকশন করার কাজটা কি করছে? মোটর নিউরন কিন্তু করছে। মোটর নিউরন যেই স্টিমুলাই তোমার হাতে দিল, হাত গিয়ে কি করছে? তোমার এই পিন ব্রেকটা পায়ের তলা থেকে কিন্তু তুলে কিন্তু ফেলছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে আমাদের কিন্তু কোন একটা কাজ করার জন্য কিন্তু টোটাল কিন্তু আমাদের দুই ধরনের কিন্তু নার্ভাস সিস্টেম কিন্তু কাজ করে থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলো বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলো, বোথ কিন্তু কাজ কিন্তু আমাদের কিন্তু করে থাকে। কিভাবে কাজ করছে দেখো। এখন এই পার্টের যে পার্টগুলো, এইগুলো কিন্তু হচ্ছে পিএনএস, আর এই পার্টগুলো কিন্তু হচ্ছে সিএনএস, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা কি দেখতে পাই? ব্রেন দেখতে পাই, মেন পার্ট। এখন কোন একটা জায়গায় যে পেরেক ফুটলো, সেই পেরেক ফোটাটাকে সেন্স করলো কে? আমাদের পিএনএসরা। কারা? না, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম, এই অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে কি করলো? সেই সেন্সটাকে সে কিন্তু অ্যাকসেপ্ট করলো, এবং সে কি করছে? সে সেন্সরি নার্ভার মাধ্যমে কি করছে? তোমার ব্রেনকে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সে কিন্তু সিগন্যাল দিয়েছে যে পায়ে পেরেক ফুটেছে। এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন সঙ্গে সঙ্গে মোটর নিউরনকে সিগন্যাল দিচ্ছে, বলছে যে ভাই তোমার পায়ে পেরেক ফুটেছে, তুমি সাথে সাথে তোমার ডান হাতটাকে কাজে লাগিয়ে বা বাম হাতটাকে কাজে লাগিয়ে পেরেকটাকে তুমি তোলো। তাহলে এটার কাজ করছে কি? মোটর নিউরন। এই মোটর নিউরন আবার কার সাথে গিয়ে জাংশন করে আছে? আমাদের কিন্তু এই মাসেল বা পিএনএস এর সাথে কিন্তু কানেক্ট কিন্তু করে আছে। ঠিক আছে? আর এই দুটো পার্টকে রেগুলেট করছে কারা? এই দুটো পার্টকে রেগুলেট করছে কিন্তু হচ্ছে মিক্সড নিউরন। মানে মিক্সড নিউরন মানে কি? যেখানে আমাদের সেন্সরি নিউরন প্লাস মোটর নিউরন যেখানে গিয়ে মিক্সড হয়েছে, তাকে আমরা কিন্তু কি বলা হয়? তাকে মিক্সড নিউরন কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে? আর এই মিক্সড নিউরন কিন্তু হচ্ছে দুই ধরনের কাজ করে থাকে। সেন্স নিতেও সাহায্য করে থাকে, আবার কোনো একটা অ্যাকশন বা কাজ করার কাজও কিন্তু করে থাকে। এবার পরীক্ষায় তোমাদের কি কোশ্চেন দেবে? এদের ডেফিনেশন দিবে। সেন্সরি নিউরন কাকে বলে থাকে, মোটর নিউরন কাকে বলে থাকে, হ্যাঁ, তারপর আছে মিক্সড নিউরন কাকে বলে থাকে। ঠিক আছে? এদের কাজ হয়তো দিয়ে দিতে পারে। সেন্স করার কাজ হচ্ছে সেন্সরি নিউরন। সেন্সরি নিউরনের অপর নাম দিয়েছে দেখো অ্যাফারেন্ট নিউরন। আচ্ছা, মোটর নিউরনের অপর নাম দিয়েছে কি? ইফারেন্ট নিউরন কিন্তু নাম দিয়েছে। ঠিক আছে? এখন দেখো এই নিউরন, দেখো নিউরনের প্রবর্ধকের উপরে বেস করে, নিউরনকে কিন্তু চার ভাগে ভাগ করা হয়। আগেরটা আমরা কাজের উপরে বেস করে দেখলাম, এবার দেখতে পাবো নিউরনের প্রবর্ধকের উপরে বেস করে কিন্তু বা পোলারিটির উপরে বেস করে কিন্তু নিউরনকে কিন্তু চার ভাগে ভাগ করা হয়। এখন এই হচ্ছে সেল বডি থেকে একটা প্রবর্ধক তৈরি হয়েছে, তাই একে কি বলা হচ্ছে? ইউনিপোলার নিউরন। ঠিক আছে? যদি দুটো প্রবর্ধক তৈরি হয় তাকে আমরা কি বলবো? বাইপোলার নিউরন। যদি এরকম মাল্টিপল প্রবর্ধক তৈরি হয় তাকে বলা হয় মাল্টিপোলার। এখন অনেক অনেক নিউরনের কি দেখতে পাই? এইগুলো কিন্তু হচ্ছে প্রবর্ধক নয়, এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে ডেনড্রাইটস। মানে সেল বডি থেকে ডেনড্রাইটস এরকম দুই সাইডে কিন্তু ব্রাঞ্চ হয়ে গেছে। এখানে কিন্তু কোনো একজন, এইগুলো কিন্তু হচ্ছে সব একজন, মাথায় রাখবা এই একজন, এগুলো কিন্তু হচ্ছে একজন, এরকম দুই সাইডে কিন্তু একজন আমরা দেখতে পাচ্ছি। আর দুটো পোল কিন্তু ক্রিয়েট হয়েছে, সেই কারণে একে বাইপোলার বলা আছে। এর ক্ষেত্রে একটা পোলার তৈরি হয়েছে, মানে একটাই একজন পার্ট আমরা দেখতে পাই, তাই একে ইউনিপোলার বলা আছে। মাল্টিপোলার মানে কি? চারিদিক থেকে কিন্তু এরকম ভাবে তৈরি হচ্ছে, সেই কারণে একে বলা মাল্টিপোলার। আর এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে দুই সাইডে দুটো ব্রাঞ্চ আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো একজনাল পার্ট আমরা দেখতে পাই না, তাই একে কি বলা আছে? সিউডোপোলার নিউরন কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসিফিকেশনস অফ নিউরন সেগুলো কিন্তু আমরা জেনে পেলাম। ঠিক আছে? এবং সেগুলো কি কি ঘটনাগুলো সেগুলো কিন্তু আমরা এখানে কিন্তু ডিটেলসে কিন্তু জেনে কিন্তু গেলাম। ঠিক আছে? এবার আসা যাক একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে স্টিমুলাই যে যাবে, সেই স্টিমুলাইটা কিভাবে যাবে? সেই স্টিমুলাই কিন্তু দেখো একটা ঘটনা এখানে পরীক্ষা হয়তো দিয়ে দিতে পারে, সেটার নাম হচ্ছে দেখো নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে, হোয়াট ইজ নিউরো ট্রান্সমিটার অ্যান্ড ইটস ফাংশনস। নিউরো ট্রান্সমিটার কাদের বলা হচ্ছে? দেখো একটা নিউরন থেকে ওয়ান নিউরন টু অ্যানাদার নিউরন যে ইম্পালসটা যে ট্রান্সফার হয়, সেই ট্রান্সফার করার কাজ কিন্তু করে থাকে কারা? নিউরো ট্রান্সমিটাররা। মনে করো এই নিউরন, মনে করো ফার্স্ট এই নিউরনের একজন গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে এরকম ভাবে হলো,
ঠিক আছে। এই নিউরনের কি দেখতে পাচ্ছি, এই পার্টটাকে কি বলা আছে, অ্যাক্সন টার্মিনালিস। আর একটা নিউরন, যে নিউরনের ডেনড্রন এখান থেকে তৈরি হয়েছে এবং যার অ্যাক্সন কিন্তু হচ্ছে এই দিকে। তাহলে কি এর অ্যাক্সন আর এর এই ডেনড্রন বা ডেনড্রাইটস এই পার্ট যেখানে গিয়ে জাংশন হচ্ছে, এই জাংশনটাকে আমরা বলে থাকি সাইনাপসিস। হ্যাঁ, অ্যাক্সন অ্যান্ড ডেনড্রন যেখানে গিয়ে জাংশন হচ্ছে, সাইনাপসিস কাকে বলা হয়? সাইনাপসিস তাকেই বলা হয় যেখানে দ্য জাংশনস বিটুইন the junctions between two neuron, that is called synapse, synapses। ঠিক আছে, সাইনাপসিস কাকে বলা হচ্ছে? দ্য জাংশনস বিটুইন টু নিউরন। কিভাবে নিউরন হচ্ছে দেখো, এই নিউরনের অ্যাক্সন গিয়ে কার সাথে মিলিত হচ্ছে, অপর আর একটা নিউরনের ডেনড্রনের সাথে গিয়ে এই যে জাংশন হলো, এই জাংশনটাকে কি বলবো আমরা? সাইনাপসিস। আর এই সাইনাপসিসের থেকেই কিন্তু কি হয়ে যায়, এই নিউরো ট্রান্সমিটারগুলো কিন্তু ট্রান্সমিট হয়। কিভাবে হচ্ছে দেখো, এইটা হচ্ছে মনে করো এই নিউরনটাকে বলবো আমরা প্রি নিউরন, একে কি বলবো আমরা? প্রি নিউরন। আর এটাকে আমরা কিন্তু কি বলবো? পোস্ট নিউরন। প্রি নিউরন থেকে পোস্ট নিউরনে কোনো একটা সিগন্যাল দিতে গেলে, সেই সিগন্যাল দিতে গেলে এখান থেকে যে সিগন্যালটা এই নিউরনে যে দেবে, তার জন্য এই প্রি নিউরন, মাথায় রাখবা, প্রি নিউরনরাই কিন্তু হচ্ছে কি কি সিক্রেট করে থাকে, এই নিউরো ট্রান্সমিটারগুলো কিন্তু সিক্রেট কিন্তু করে থাকে। নিউরো ট্রান্সমিটার কারা? দেখো, নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল অ্যান্ড কোলিন যখন অ্যাটাচ, এই দুটো উপাদান যখন অ্যাটাচ হচ্ছে, তখন যে কম্পাউন্ডটা তৈরি করছে তাকে বলা হয় অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন, এই অ্যাসিটাইল কোলিনকে বলা হয় প্রাইমারি নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, এই প্রাইমারি নিউরো ট্রান্সমিটার কোথা থেকে সিক্রেট হচ্ছে মাথায় রাখবা, নিউরো ট্রান্সমিটার কোন নিউরনগুলো সিক্রেট করে থাকে? প্রি নিউরনগুলো। প্রি নিউরনের একজন টার্মিনালিস থেকেই দেখো এই যে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ কিন্তু হয়। আর এই নিউরো ট্রান্সমিটারগুলো অ্যাকসেপ্ট করে থাকে কি, পোস্ট নিউরনের গায়ে কি থাকে, এরকমভাবে রিসেপ্টর থাকে, এরকম রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরে গিয়ে গিয়ে কিন্তু বাইন্ড করে, আর দেন তখনই কিন্তু স্টিমুলাইটা কিন্তু ট্রান্সফার হয়। আর স্টিমুলাই যেখানে ট্রান্সফার হয় সেই জায়গাটাকে আমরা কি বলে থাকি? সাইন্যাপসিস কিন্তু আমরা বলে থাকি। মানে কি এই পুরো পার্টটাকে আমরা কি বলছি? সাইন্যাপসিস। ঠিক আছে, প্রি নিউরন টু পোস্ট নিউরনে যে মানে নিউরো ট্রান্সমিটারগুলো যে ট্রান্সফার হচ্ছে, এবং এর ফলে কি হয়ে যাচ্ছে, কোনো একটা স্টিমুলাই ট্রান্সফার হচ্ছে একটা নিউরন থেকে আরেকটা নিউরন, এই ঘটনাকে আমরা কি বলে থাকি? সাইন্যাপসিস কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, আর প্রাইমারি নিউরো ট্রান্সমিটার কাকে বলা হচ্ছে? প্রাইমারি নিউরো ট্রান্সমিটার কিন্তু হচ্ছে অ্যাসিটাইল কোলিনকে কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এই যে নিউরো ট্রান্সমিটার কোথা থেকে সিক্রেট হয় মাথায় রাখবা, প্রি নিউরন থেকে কিন্তু হচ্ছে নিউরো ট্রান্সমিটারগুলো সিক্রেট হয়। আর সেগুলো কোথায় চলে যায়? পোস্ট নিউরনের গায়ে থাকা যে রিসেপ্টর, সেই রিসেপ্টরে গিয়ে কিন্তু বাইন্ড কিন্তু করে। আর এইভাবেই কিন্তু কি হয়, কোনো একটা স্টিমুলাই কিন্তু ট্রান্সফার কিন্তু হয়। ঠিক আছে, আরও যদি দেখি সেকেন্ডারি যে নিউরো ট্রান্সমিটার সেগুলোর নাম কি দেখো, একটা নাম হচ্ছে গাবা, তারপরে দেখো অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন সেকেন্ড এক্সাম্পল যদি আমরা দেখি, তারপরে এক্সাম্পল যদি দেখি নন অ্যাড্রিনালিন। তারপরে যদি এক্সাম্পল আমরা যদি দেখে থাকি অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, ডোপামাইনস। দেন তারপর আরো কি দেখতে পাই? অক্সিটোসিন। তো এইগুলো কিন্তু হচ্ছে সবই কিন্তু হচ্ছে নিউরো ট্রান্সমিটার। ঠিক আছে, এগুলো কিন্তু হরমোনের নাম, কিন্তু এই হরমোনই কিন্তু নিউরো ট্রান্সমিটার। মাথায় রাখবা, এই হরমোনগুলো কিন্তু নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ স্টিমুলাই একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিন্তু ট্রান্সফার করে কিন্তু কোন একটা স্টিমুলাইকে কিন্তু প্রোপাগেট কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা নিউরো ট্রান্সমিটার ঘটনা কিন্তু পড়ে ফেললাম। পরীক্ষা কিন্তু 2 মার্কসে কিন্তু কোশ্চেন দেবে, হোয়াট ইজ নিউরো ট্রান্সমিটার, আর এই নিউরো ট্রান্সমিটার কোথা থেকে সিক্রেট হয়, কিভাবে সেগুলো ট্রান্সফার হয় সাইনাপসিসের মাধ্যমে, এইগুলো কিন্তু তখন তোমাকে লিখতে কিন্তু হবে। ঠিক আছে, এইবার আসা যাক আমরা সাইনাপসিস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সাইনাপসিস কাকে বলেছি একটু আগেই আমরা কিন্তু সাইনাপসিসের কিন্তু ডেফিনিশন আমরা বললাম, দ্য জাংশনস বিটুইন টু নিউরন ইটস কল সাইনাপসিস। কি বললাম? দ্য জাংশনস বিটুইন টু কল সাইনাপসিস। আর এই সাইনাপসিস কখন হবে দেখো, এই সাইনাপসিসকে কিন্তু আমরা 2 ভাগে কিন্তু ভাগ করে থাকি। কখনো কখনো দেখো কেমিক্যাল সিক্রেশনস হয়, কখনো কখনো কি হয়, কেমিক্যাল সিক্রেশনস হয়। সাইনাপসিসের মাধ্যমে কি দেখতে পাচ্ছ না, নিউরো ট্রান্সমিটার সিক্রেশন হয়। কখনো কখনো কি সিক্রেশন হয়? কেমিক্যাল সিক্রেশন হয়। আবার কখনো কখনো কি দেখতে পাচ্ছি, নিউরো ট্রান্সমিটার সিক্রেশন হয়। ঠিক আছে,
এছাড়া দেখো এদের ডিরেকশনস যদি দেখে থাকি, ডিরেকশনস কখনো একমুখী বরাবর হয় অর্থাৎ ইউনি ডিরেকশনস হয়, কখনো কখনো বাই ডিরেকশনস হয়। তো তার উপরে বেস করে মানে এইরকম বিভিন্ন ধরনের উপরে বেস করে কিন্তু এই সাইনাপসিসকে কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ করা হয়। তাহলে সাইনাপসিসকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? সাইনাপসিসকে কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কি কেমিক্যাল সাইনাপস, আর একটা হচ্ছে ফিজিক্যাল সাইনাপস। ঠিক আছে, কেমিক্যাল সাইনাপসের ডিরেকশন মাথায় রাখবা, এদের ডিরেকশন কিন্তু হচ্ছে বাই ডিরেকশনস। আর ফিজিক্যাল সাইনাপসের কিন্তু ডিরেকশন কিন্তু হচ্ছে ইউনি ডিরেকশন। এদের কিন্তু পার্থক্য দেবে, আমি নোটসের লাস্টে কিন্তু ইনক্লুড করেছি। ঠিক আছে, ইউনি ডিরেকশনস। তাহলে কেমিক্যাল সাইনাপসে কি দেখতে পাচ্ছি? কেমিক্যাল সাইনাপসে বাই ডিরেকশনে কিন্তু হচ্ছে নিউরো ট্রান্সমিটারগুলো কিন্তু রিলিজ হয়, আর ফিজিক্যাল সাইনাপসের ভিতরে কিন্তু কি দেখতে পাচ্ছি? ইউনি ডিরেকশনে কিন্তু হচ্ছে যায়, মানে প্রি নিউরন থেকে পোস্ট নিউরনের মাধ্যমে কিন্তু কি যাচ্ছে? নিউরো ট্রান্সমিটারগুলো কিন্তু রিলিজ কিন্তু হচ্ছে। চলো এই ঘটনাগুলোই আমরা এখানে ছবিতে দেখো দেওয়া আছে। এখন দেখো কেমিক্যাল সাইনাপসে কিন্তু দুটো নিউরনের কিন্তু কোনো কানেক্ট কিন্তু থাকে না, এদের মাঝখানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে। সেই ডিস্টেন্সের মাধ্যমে কিন্তু কি করে থাকে? কেমিক্যালগুলো সিক্রেট করেই কিন্তু কি করে থাকে এরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের কেমিক্যাল সিক্রেশনস করেই কিন্তু হচ্ছে কি করে থাকে এই যে কি বললাম এরা কিন্তু হচ্ছে কোন একটা স্টিমুলাইকে কিন্তু ট্রান্সফার কিন্তু করে থাকে। কিভাবে হচ্ছে চলো দেখো, এই ছবিটা সবথেকে ক্লিয়ার এক্সপ্লানেশন দেওয়া আছে। দেখো এটাকে বলা হচ্ছে, দেখো ফার্স্ট যে নিউরন থেকে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় এটাকে বলা হয় প্রি নিউরন। যে নিউরন থেকে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় তাকে বলা হচ্ছে প্রি নিউরন। তাহলে আমরা এখানে লিখে নেই প্রি নিউরন, এটাকে তাহলে কি বলবো আমরা? প্রি নিউরন। আর যেখান থেকে কি রিলিজ হচ্ছে? নিউরো ট্রান্সমিটার, সে গাবা হোক বা অ্যাসিটাইল কোলিন হোক বা ডোপামাইন হোক, তাকে আমরা কি বলবো? প্রি নিউরন। আর এই প্রি নিউরনের কোন পার্টটা থেকে আছে আমাদের এই নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয়? মাথায় রাখবা একজন টার্মিনালিস থেকে। আর তারপরেই দেখো যেখানে রিসেপ্টর থাকবে, হ্যাঁ, যে নিউরনের গায়ে রিসেপ্টর থাকবে তাকে কি বলা আছে? পোস্ট নিউরন। এটাকে তাহলে এর নাম কি হবে? এর নাম হচ্ছে পোস্ট নিউরন। আর এই প্রি নিউরন এবং পোস্ট নিউরন কি থাকে? এদের মাঝখানে কিন্তু জাংশনস থাকে, হ্যাঁ, এবং এদের মাঝখানে যে স্পেস থাকে, হ্যাঁ, এই যে মাঝখানে যে স্পেস থাকছে এই স্পেসের মধ্যে দিয়ে এই স্পেসটাকে কি বলা হয়? সাইন্যাপটিক ক্লেফট কিন্তু বলা হয়। প্রি নিউরন এবং পোস্ট নিউরনের মাঝখানে যে স্পেস থাকে তাকে কি বলা হয়? সাইন্যাপটিক ক্লেফট কিন্তু বলা হয়। আচ্ছা, পোস্ট নিউরনের কার সাথে কানেক্ট করা থাকে? মাথায় রাখবা ডেনড্রয়েডের সাথে কিন্তু কানেক্ট কিন্তু করা থাকে। এই যে দেখো এই যে বিভিন্ন ধরনের এই যে কানেকশন পয়েন্টের উপরে বেস করে কিন্তু এই সাইন্যাপসিসকে কিন্তু বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়ে থাকে। দেখো সাইন্যাপসিসকে আমরা আবার বিভিন্ন রকম ভাগে ভাগ করে থাকি। কিভাবে এরকম ভাবে সাইন্যাপসিস হচ্ছে? কখনো কখনো দেখা হয় একজন অ্যাক্সনের সাথেই কিন্তু কানেক্ট করে সাইন্যাপসিস করছে। একজন একজনিক মানে কি? যেখানে কি দেখতে পাই দুটো নিউরনের একটা একজন আর একটা একজনের সাথে কানেক্ট করে আছে, তাকে কি বলা আছে? একজনিক বলা পার্ট বলা হয়। কখনো কখনো একজন কার সাথে কানেক্ট করা থাকছে? একজন ডেনড্রনের সাথে কানেক্ট করছে, তো তাকে কি বলা হয়? একজোডেন্ড্রনিক কিন্তু বলা হয় তাকে। কখনো কখনো কি দেখতে পাই ডেনড্রনের সাথে কানেক্ট করা আছে, ডেনড্রন ডেনড্রনিক কিন্তু বলা হয় তাকে। ঠিক আছে, ডেনড্রনের সাথে যদি জাংশনস করে থাকে তাকে আমরা কি বলে থাকি? ডেনড্রনিক কিন্তু বলা হয় তাকে। ঠিক আছে, সেইগুলো এখানে হয়। এখন যেহেতু সাইনাপসিস যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে সাইনাপসিসে কি দেখতে পাচ্ছি? প্রি নিউরন পোস্ট নিউরনের কাছে কি দেয়? নিউরো ট্রান্সমিটারগুলো কিন্তু রিলিজ কিন্তু করে। কিভাবে করছে? প্রি নিউরনের একজন টার্মিনালিস থেকে কি হয়ে যায়? নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয়। পোস্ট নিউরনের দেখো এই যে ডেনড্রাইটিক পার্টে কি দেখতে পাই? ডেনড্রাইটিক পার্টে কিন্তু হচ্ছে এরকম রিসেপ্টর থাকে, আর সেই নিউরো ট্রান্সমিটারগুলো তারা কিন্তু অ্যাকসেপ্ট করি কিন্তু স্টিমুলাইগুলো কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করে থাকে। ঠিক আছে, তো মাথায় রাখবা। আর এদের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে আমরা কি বলে থাকি? এই গ্যাপটাকে কিন্তু হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট কিন্তু বলা হয়। কিভাবে হয়?
চলো পুরো ফুল মেকানিজম এই গ্রাফিক্সের ভিতরেই কিন্তু ডিটেলস দেওয়া আছে, আমি একটা একটা করে আস্তে আস্তে বলি, ভালো করে শোনো। তো এখন এই নিউরনের মধ্যে দিয়ে কিভাবে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয় তার ঘটনাটাই আমরা বলছি। তাহলে মনে করো যেখান থেকে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয় তাকে আমরা কি বলে থাকি, তাকে কিন্তু প্রি নিউরন বলে থাকি। আর পোস্ট নিউরনে কি থাকে, পোস্ট নিউরনের গায়ে কিন্তু রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরগুলো কি করে থাকে, সেই নিউরো ট্রান্সমিটারগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করে থাকে। চলো কিভাবে হচ্ছে, এখন একটা ঘটনা এখানে দেওয়া আছে, শুধু জাস্ট নামটা এখন একটু শুনে রাখো, একটু পরেই কিন্তু আমি বলছি। ঘটনাটার নাম হচ্ছে অ্যাকশন পোটেনশিয়ালস, এটা পরীক্ষায় আসবে, বড় কোশ্চেন, ঠিক আছে। কি বললাম, ঘটনাটার নাম আছে অ্যাকশন পোটেনশিয়াল। মনে করো তোমার শরীরে কেউ মশা কামড়ালো বা কেউ মারলো বা কোনো একটা জায়গায় পিন হলো, পিন ফুটলো, তো তার প্রভাবে যে স্টিমুলাটা যে তৈরি হচ্ছে এই ঘটনাকে আমরা বলে থাকি অ্যাকশন পোটেনশিয়াল। এখন সেই অ্যাকশন পোটেনশিয়াল কোন নিউরনের গায়ে তৈরি হবে, প্রি নিউরনের গায়ে। অ্যাকশন পোটেনশিয়াল কোথায় তৈরি হবে, মাথায় রাখা, প্রি নিউরনের গায়ে। কিন্তু যেই অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হলো, সেই অ্যাকশন পোটেনশিয়াল কোথায় চলে যাবে, এই যে একজনের একদম পুরো ঠিক টার্মিনাল পার্টে কিন্তু চলে যাবে। হ্যাঁ, অ্যাকশন পোটেনশিয়াল বলতে কোনটা, দেখো এই যে বাইরে যে পজিটিভ চার্জগুলো ছিল আর ভিতরে যে নেগেটিভ চার্জগুলো ছিল, এখন যেই তোমার গায়ে কোনো একটা স্টিমুলাই তৈরি হলো, এখন পজিটিভ চার্জগুলো ইনফ্লাক্স করে ভিতরে চলে গেল, আর বাইরে ভিতরে থাকা নেগেটিভ চার্জগুলো বাইরে যে বেরিয়ে আসলো, এই ঘটনা কি আমরা কি বলবো, অ্যাকশন পোটেনশিয়াল। আর সেই অ্যাকশন পোটেনশিয়াল ঠিক যখনই হবে, এখন এই যে প্রি নিউরনের গায়ে থাকা ক্যালসিয়াম আয়ন চ্যানেল, এই গেট তখন কি হয়ে যাবে, ওপেন হবে। আর এই ওপেন যখনই হয়ে যাবে ঠিক তখন এই পার্ট দিয়ে কি হবে, ক্যালসিয়াম তখন কিন্তু মানে ভিতরে কিন্তু ঢুকতে শুরু করবে। যেই ক্যালসিয়াম যখন ভিতরে ঢুকতে শুরু করবে ঠিক তখন দেখো তার আগে একটি ঘটনা ঘটে, সেই ঘটনাটার নাম হচ্ছে ডিপোলারাইজেশন। জাস্ট এই নামগুলো শুনে রাখো, একটু পরে আমি বলছি। তাহলে এই মুহূর্তে আমরা কি কি নাম শুনলাম, দুটো একটা অজানা ঘটনার নাম শুনলাম, একটা নাম হচ্ছে কি ডিপোলারাইজেশন, আর একটা নাম কি বললাম, অ্যাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, কি বললাম, ডিপোলারাইজেশন আর একটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। একটু একটু এই দুটো আগে একটু ক্লিয়ার করে নে। দেখো একটু আগে আমি কিন্তু বলছিলাম যে সেলের ভিতরে কি থাকে, নেগেটিভ চার্জ থাকে আর বাইরে থাকে পজিটিভ চার্জ। এখন সেলের ভিতরে যখন পজিটিভ চার্জ চলে যাবে এবং বাইরে যখন নেগেটিভ চলে আসবে, এর ফলে কি হয়ে যায়, সেলের চার্জটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে মানে ভিতরে পজিটিভ এবং বাইরে নেগেটিভ হচ্ছে, এই ঘটনাকে কি বলবো, ডিপোলারাইজ। আর এই ডিপোলারাইজেশন যখনই হবে তখন এই যে প্রি নিউরনের যে একজন টার্মিনালাইসের এখানে যে ক্যালসিয়াম আয়ন গেটের যে চ্যানেলটা থাকে, সেই চ্যানেল তখন ওপেন হয়ে যায়, আর ঠিক তখন এই পার্ট দিয়ে কি হয়ে যায়, ক্যালসিয়াম কিন্তু ভিতরে প্রবেশ করে। এখন যেই ক্যালসিয়াম এর ভিতরে যখন চলে আসলো, ঠিক তখন ক্যালসিয়াম কি করবে, এখন এর ভিতরে থাকা যে নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার কারা, আমরা একটু আগেই বলছিলাম অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, গাবা, ডোপামাইন, এইগুলোই এর ভিতরে কিন্তু থাকে। এখন এই যে এই নিউরো ট্রান্সমিটারগুলোর গায়ে গিয়ে কি হবে, এই নিউরো ট্রান্সমিটারগুলোর গায়ে দেখো এক ধরনের ভেসিকেল গিয়ে এরকমভাবে লোড করে দেবে, ঠিক আছে। আর এই ভেসিকেলটা কোথায় গিয়ে ফিউজড হবে, এই পোস্ট নিউরনের গায়ে গিয়ে কিন্তু এরকমভাবে গিয়ে ফিউজড কিন্তু হয়ে যাবে। আর যেই ফিউজড হয়ে যাবে এই ভেসিকেল মেমব্রেন যুক্ত যে নিউরো ট্রান্সমিটারগুলো, ঠিক তখন এখান থেকে এই নিউরো ট্রান্সমিটারগুলো দেখো রিলিজ কিন্তু হতে থাকবে। এবার যেই রিলিজ হবে আর ঠিক তখনই এই হচ্ছে পোস্ট নিউরনের হচ্ছে শুরু, মানে ডেনড্রনের এই যে পার্ট। এখন এই ডেনড্রনের পার্টে কি থাকে, বিভিন্ন ধরনের রিসেপ্টর থাকে বা এরকম আয়ন চ্যানেল বা এই যে মোটামুটি নিউরো ট্রান্সমিটারগুলো ইনপুট মানে ভিতরে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের গেটেড চ্যানেল থাকে। সেই চ্যানেল দিয়ে কি হয়ে যায়, এই নিউরো ট্রান্সমিটারগুলো পোস্ট নিউরনের ভিতরে কিন্তু প্রবেশ করে থাকে। আর পোস্ট নিউরনের গায়ে ঠিক যখনই চলে যায় ঠিক তখন এখানকার এই যে চ্যানেল মানে এখানকার যে পজিটিভ বা নেগেটিভ চার্জগুলোর আয়নও কিন্তু চেঞ্জ কিন্তু হয়ে যায়। আর ঠিক তখনই এখানে কি ঘটনাটা ঘটে, এখানেও কিন্তু এই অ্যাকশন পোটেনশিয়াল নামক ঘটনাটা কিন্তু ঘটে পোস্ট নিউরনের গায়ে। আর ঠিক এইভাবেই কিন্তু একটা নিউরন থেকে আর একটা নিউরনে কিন্তু কি দেখতে পাই, স্টিমুলাইটা কিন্তু ট্রান্সফার কিন্তু হয়ে থাকে। তাহলে কি হলো, ফার্স্ট প্রি নিউরনে অ্যাকশন পোটেনশিয়াল হলো, ফার্স্ট প্রি নিউরনে অ্যাকশন পোটেনশিয়াল হলো, সেই অ্যাকশন পোটেনশিয়াল হওয়ার ফলে কি দেখতে পাই, ডিপোলারাইজেশন যেই হয়ে যায় ঠিক তখন প্রি নিউরনের গায়ে ক্যালসিয়াম আয়ন গেটেড চ্যানেলটা ওপেন হয়ে যায়, ক্যালসিয়ামটা তখন প্রি নিউরনের ভিতরে ঢুকে গেল,
ক্যালসিয়াম কি করছে, এর ভিতরে থাকা যে নিউরো ট্রান্সমিটারগুলোর গায়ে কি করছে, ভেসিকেল করে লোডেড করে প্রি নিউরনের গায়ে কিন্তু গিয়ে গিয়ে কি করে দেয়, ফিউজ করে দেয়। ফিউজ করে দেওয়ার পরেই তখন কি হয়ে যায়, এর ভিতরে থাকা যে নিউরো ট্রান্সমিটারগুলো সেগুলোকে রিলিজ করে দেয়। অ্যান্ড ঠিক সেই একই টাইমে পোস্ট নিউরনের গায়ে থাকা যে রিসেপ্টর বা চ্যানেল আয়নগুলো থাকে, সেই যে নিউরো ট্রান্সমিটারগুলো তার ভিতর দিয়ে প্রবেশ করে যায়, ঠিক তখনই কি হয়ে যায়, পোস্ট নিউরন তখন ডিপোলারাইজ, সেখানে তখন অ্যাকশন পোটেনশিয়াল কিন্তু ঘটে। আর সেই অ্যাকশন পোটেনশিয়াল হলেই তখন কি হয়ে যায়, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কিন্তু স্টিমুলাইগুলো কিন্তু ট্রান্সফার কিন্তু ঘটে। ঠিক আছে, এই ঘটনাকেই কিন্তু আমরা কিন্তু সাইনাপসিস কিন্তু বলে থাকি। আর এই সাইনাপসিসের ভিতর দিয়েই কিন্তু কি হয়, এই যে এরকম ভাবে ইম্পালসগুলো কিন্তু ট্রান্সমিট কিন্তু হয়ে থাকে। আর আচ্ছা, এই যে ট্রান্সমিটার ঘটনাটা, এটা কিন্তু অনেক অনেক সময় কি দেখতে পাই না, দুই ধরনের সাইনাপসিস। কি কি বলবো, একটা হচ্ছে কেমিক্যাল সাইনাপসিস, আর একটা আছে ইলেকট্রিক্যাল সাইনাপসিস বা ফিজিক্যাল সাইনাপসিস। ফিজিক্যাল সাইনাপসিস, এই যে ঘটনাটা এখন আমরা আলোচনা করলাম, একে কিন্তু বলা হচ্ছে কেমিক্যাল সাইনাপসিস। আর এই কেমিক্যাল সাইনাপসিসের কি দেখতে পাই, ডিরেকশন কিন্তু হচ্ছে ইউনি ডিরেকশনস। হ্যাঁ, এই ইউনি ডিরেকশনের ভিতর দিয়েই কিন্তু একমুখী কিন্তু দেখো, এই যে ইম্পালসগুলো দেখো একমুখেই কিন্তু ট্রান্সমিট হচ্ছে, অর্থাৎ নিউরো ট্রান্সমিটারগুলো এক সাইড বরাবরই কিন্তু যাচ্ছে। এই ঘটনায় যে এই যে একমুখী পরিবহনকে কি বলা হয়, এই যে এই সাইনাপসিসকে কিন্তু বলা হয় ফিজিওলজিক্যাল ভালভও কিন্তু বলা হয়ে থাকে। হ্যাঁ, ছোটবেলার একটি পড়া যে কেমিক্যাল সাইনাপসিসকে কেন ফিজিওলজিক্যাল ভালভ বলা হয়। এখানে কি দেখতে পাচ্ছি, এখানকার যে নিউরো ট্রান্সমিটারগুলো প্রি নিউরন থেকে পোস্ট নিউরনে একমুখী বরাবর বা একমুখী বরাবর কিন্তু এগুলো ট্রান্সমিট হয়ে থাকে, তাই একে আমরা কি বলে থাকি, ফিজিক্যাল ভালভ বলে কিন্তু থেকে। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রিক সাইনাপসের ক্ষেত্রে কি দেখতে পাবে বা ফিজিক্যাল সাইনাপসে কি হয়ে থাকে, দুটো নিউরন কিন্তু একে অপরের সাথে এরকম জয়েন হয়ে যায় এবং এরা কিন্তু আছে কি দেখতে হয়, উভমুখী কিন্তু ট্রান্সমিট কিন্তু করে থাকে। এই ঘটনাকে কি বলে থাকে, ইলেকট্রিক্যাল বা ফিজিক্যাল সাইনাপসিস কিন্তু বলে থাকে। ঠিক আছে, এই যে দেখো তোমাদের পার্থক্যটা এখানে দেওয়া আছে। ফিজিক্যাল সাইনাপসিসে দেখো এখানে কি দেখতে পাচ্ছি, ফিজিক্যাল সাইনাপসিসে দুটো নিউরনের টার্মিনালিসের যে পার্টটা থাকে, তারা কিন্তু দেখো এখানে কিন্তু জাংশনস কিন্তু করে আছে। বাট কেমিক্যাল সাইনাপসিসের ক্ষেত্রে কিন্তু কি দেখো, এই যে নিউরো ট্রান্সমিটারগুলো এখান থেকে রিলিজ হচ্ছে, সেই নিউরো ট্রান্সমিটারগুলো এখানে দেখো কোনো একটা রিসেপ্টর বা নিউরো ট্রান্সমিটারগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য এরকমভাবে পোস্ট নিউরনের গায়ে কিন্তু থাকছে। ঠিক আছে, এই দুটোর কিন্তু পার্থক্য তোমরা এখানে একটু ভালো করে পড়বা। হ্যাঁ, কেমিক্যাল সাইনাপস অ্যান্ড ইলেকট্রিক সাইনাপস বা ফিজিক্যাল সাইনাপসের পার্থক্য ভালো করে একটু পড়বে। কেমিক্যাল সাইনাপসের কি দেখতে হয়, কেমিক্যাল সাইনাপসের কিন্তু ডিরেকশন ইউনি ডিরেকশন হয়, আর এর কিন্তু মাথায় রাখবা বাই ডিরেকশনস কিন্তু দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে, আচ্ছা, এবার একটা আসলে একটা ঘটনা যেটার নাম হচ্ছে নিউরোনাল অ্যাকশন পোটেনশিয়ালস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা পরীক্ষায় তোমাদের কিন্তু দেবে। ঠিক আছে, আমরা কিন্তু লাস্ট পার্টের দিকে কিন্তু চলে আসলাম। ঠিক আছে, লাস্ট পার্টের দেখো আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। অ্যাকশন পোটেনশিয়াল পড়তে গেলে দেখো আমরা যে ঘটনাটা একটু আগেই বলছিলাম, যে কি ঘটনা, যে সেলের ভিতরে এক ধরনের চার্জ থাকে আর বাইরে এক ধরনের চার্জ থাকে। মনে করো এই হচ্ছে সেল, আমি বিভিন্ন ধরনের সেলের ছবি আঁকছি। হুম, তো দেখো এই হচ্ছে নর্মাল একটা সেল, নর্মাল সেলের ভিতরে কি চার্জ, সরি, ভিতরে কিন্তু হচ্ছে নেগেটিভ চার্জ, আর বাইরে কি চার্জ, পজিটিভ চার্জ। আর এখানে যে দুটো ঘটনা ঘটে, একটা কি বললাম, ইনফ্লাক্স, আর একটা আছে ইফ্লাক্স। এখন আমরা সেটারই উপরে বেস করে ইনফ্লাক্স এবং ইফ্লাক্সের ঘটনা আমরা দুটো সেলের আমরা দেখব। এই সেলটার ভিতরে যে ঘটনাটা ঘটবে সেটার নাম মনে করো ইনফ্লাক্স ঘটনাটা ঘটবে, আর এই সেলের ভিতরে যে ঘটনাটা ঘটবে তার নাম হচ্ছে ইফ্লাক্স। ঠিক আছে, ইনফ্লাক্স মানে কি, ভিতরে ঢুকবে, ভিতরে কোন কোন আয়নটা ঢুকবে, পজিটিভ আয়ন। মাথায় রাখবা, সেলের বাইরে কোন আয়ন থাকার কারণে এটা পজিটিভ চার্জ হয়েছে, সোডিয়াম। আর সেলের ভিতরে নেগেটিভ চার্জ হওয়ার কারণ কি, এর ভিতরে কি আছে, ক্লোরিন আয়ন। আমাদের জানি কি ক্লোরিনের চার্জ কি, Cl মাইনাস থাকে, তাহলে সেলের ভিতরে কি থাকে, ক্লোরিন থাকে, এবং বাইরে কি থাকে, Na প্লাস থাকে। এছাড়াও দেখো সেলের ভিতরে আরেক ধরনের যে আয়ন থাকে তার নাম হচ্ছে পটাশিয়াম, পজিটিভ চার্জ। কিন্তু এই পটাশিয়াম কিন্তু বাইরে কিন্তু ইফ্লাক্স কিন্তু হয়, আর সোডিয়াম কিন্তু যেহেতু পজিটিভ চার্জ, এ কিন্তু এর ভিতরে কিন্তু ঢোকে। কিভাবে কি ঘটছে দেখ, যখনই মনে করো তোমার গায়ে কোনো একটা মশা কামড়ালো বা কোনো একটা স্টিমুলাই তৈরি হলো, মনে করো তোমার স্কিনের গায়ে কি হয়ে গেল, এই যে
কোনো একটা উদ্দীপনা আসলো, তাহলে উদ্দীপনা যখনই হবে আসবে ঠিক তখন কি হবে, এই পজিটিভ চার্জগুলো কি হবে এর ভিতরে কিন্তু প্রবেশ করবে। আর এই ঘটনাকে কি বলে থাকি আমরা, ইনফ্লাক্স কিন্তু বলে থাকি, মানে ইনএ প্লাস ইনফ্লাক্স কিন্তু বলে থাকি, ঠিক আছে। আর এই এনএ প্লাস ইনফ্লাক্স যখনই হবে তখন যে ঘটনাটা ঘটে তখন তাকে আমরা বলে থাকি ডিপোলারাইজেশন। একে কি বলবো আমরা, ডিপোলারাইজেশন কিন্তু আমরা বলবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি দেখতে হচ্ছে, ডিপোলারাইজেশন কাকে বলা হচ্ছে, কোন একটা স্টিমুলাই যখন তৈরি হয় সেলের বাইরে থাকা পজিটিভ চার্জগুলো সেলের ভিতরে প্রবেশ করাকে ডিপোলারাইজেশন বলা হয়। এইবার দেখো ডিপোলারাইজেশন হওয়ার পরেই আমরা কি দেখতে পাই, যে এর ভিতরে থাকা যে নেগেটিভ চার্জগুলো আছে বা এর ভিতরে থাকা যে পটাশিয়াম যে আয়নটা আছে সেই পটাশিয়াম বাইরে বেরিয়ে আসতে থাকে। আর এই প্রসেসকে বলা হচ্ছে পটাশিয়াম ইফ্লাক্স, ইফ্লাক্স বলা আছে। পটাশিয়াম যে ইফ্লাক্স যখন ঘটবে তখন সেটাকে বলা হয় রিপোলারাইজেশন প্রসেস, ঠিক আছে। তাহলে আমরা ইনফ্লাক্স, রিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন, ইনফ্লাক্স ইফ্লাক্স জেনে নিলাম। এবার এইটা যখনই হবে ঠিক তখন কি ঘটনাটা ঘটবে, এই যে দেখো যে ঘটনাটা বলছিলাম সেটাই দেখো এখানে দেওয়া আছে। রিপোলারাইজেশন মিন্স কি, সেলের ভিতরে থাকা পজিটিভ আয়নগুলো বাইরে বেরোবে। ডিপোলারাইজেশন মিন্স কি, সেলের বাইরে থাকা পজিটিভ আয়নগুলো কিন্তু হচ্ছে সেলের ভিতরে কিন্তু প্রবেশ করবে, ঠিক আছে। এইবারে দেখো কিভাবে হচ্ছে। এখন নর্মাল কোন একটা সেলের ভোল্ট, কোন একটা নর্মাল একটা সেলের যদি চার্জ দেখতে পাই সেই চার্জ রেস্টিং অবস্থায় কিন্তু হচ্ছে তার ভোল্ট কিন্তু দেখো অনেক অনেক বইতে 90 মিলি ভোল্ট দেওয়া আছে, কোনো কোনো বইতে 70 মিলি ভোল্ট। দেখো আমরা এখানে যে গ্রাফটা পড়ছি সেই গ্রাফে কিন্তু 70 আছে, কিন্তু অনেক অনেক বইতে দেখো 90 মিলি ভোল্টও কিন্তু থাকে। আর এই অবস্থাটাকে বলো, এই অবস্থাটাকে কিন্তু আমরা বলবো, এই অবস্থাটাকে কিন্তু আমরা বলবো রেস্টিং কন্ডিশন। যখন -70 বা -90 থাকবে একে আমরা কি বলবো, রেস্টিং। মানে এখন তোমার কোনো নিউরনের গায়ে কোনো স্টিমুলাই নেই, যেই মনে করো কোনো একটা স্টিমুলাই আসলো, হ্যাঁ, যেই যখন মনে করো স্টিমুলাই আসলো ঠিক তখন স্টিমুলাইটা কোথায় পৌঁছাবে, ঠিক তখন এই গ্রাফটা ঠিক আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করবে। এই গ্রাফটা কি হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। ঠিক ভোল্টেজটা -55 এর কাছে যখন পৌঁছাবে এই ঘটনাটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় থ্রেশহোল্ড পোটেনশিয়াস। কি বলবো, মনে করো যেই তোমার গায়ে কোনো একটা মশা কামড়ালো বা কোনো একটা কিছু ঘটলো, ঠিক গ্রাফটা -70 থেকে মনে করো এই আছে -70, -70 থেকে -55 এর কাছে যেই গেল এই ঘটনাকে কি বলবো, থ্রেশহোল্ড পোটেনশিয়াস, থ্রেশহোল্ড পোটেনশিয়াস। এবার যেই থ্রেশহোল্ড পোটেনশিয়ালের কাজ চলে যাবে ঠিক সেলের গায়ে থাকা, দেখো এই যে সেলের গায়ে থাকা যে সোডিয়াম আয়ন গেটেড চ্যানেল থাকবে সেটা কিন্তু সোডিয়াম আয়ন গেটেড যে চ্যানেল আছে সেই চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন কিন্তু তার আগে হবে না, ঠিক যখন ভোল্টটা -55 এর কাছে যাবে ঠিক তখনই কিন্তু এই গেটেড আয়ন চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর ঠিক সেলের বাইরে থাকা যে পজিটিভ আয়নগুলো আছে সেইগুলো কিন্তু হচ্ছে ভিতরে প্রবেশ করবে ইনফ্লাক্স প্রসেসের মাধ্যমে। আর ঠিক তখনই আস্তে আস্তে গ্রাফটা ঠিক আস্তে আস্তে দেখো নেগেটিভ থেকে কোথায় যাবে, পজিটিভের কাজ চলে যাবে, ঠিক আছে। পজিটিভের কাজ যখন চলে যাবে, যখন মোটামুটি পজিটিভ চলে যাবে তখন সেই ঘটনাকে আমরা কি বলবো, ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন কাকে বলছে, যখন কি বলবা, যে যখন কোনো একটা মশা বা কোনো একটা স্টিমুলাই তোমার শরীরে তৈরি হলো, পজিটিভ আয়নগুলো সেলের বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো, অর্থাৎ সোডিয়াম যে পজিটিভ আয়নগুলো আছে সেটা সোডিয়াম আয়ন গেটেড চ্যানেল ওপেন হয়ে যায় এবং সোডিয়াম ইনফ্লাক্স প্রসেসের মাধ্যমে সেলের ভিতরে প্রবেশ করে থাকে, তাকে আমরা বলে থাকি ডিপোলারাইজেশন। আর ডিপোলারাইজেশন যখনই হয়ে যায় তখন এই নেগেটিভ চার্জটা আস্তে আস্তে কোথায় চলে যায়, পজিটিভ চার্জের দিকে কিন্তু চলে যায়। আর এই ঘটনাকে আমরা বলে থাকি ডিপোলারাইজেশন। এবার ঠিক যে পজিটিভ চার্জ অর্থাৎ +30-তে যখন পৌঁছায় ঠিক তখন এই ঘটনাটাকে এখানে গেলেই তখন আমাদের ব্রেন কি করতে থাকে, একটা অ্যাকশন নেয়। আর এই ঘটনাকে বলা হয় অ্যাকশন পোটেনশিয়াস। যেই অ্যাকশন পোটেনশিয়াল যেই হয়ে গেল ঠিক তখন সেলটা কি হয়ে যায়, আগের অবস্থায় ফিরতে যায়। তো আগের অবস্থায় ফিরতে গেলে বাইরে যে পজিটিভ চার্জ আছে সেই পজিটিভ চার্জ তো আর নেই, তো বাইরে পজিটিভ চার্জ করার জন্য সেলের ভিতরে থাকা যে পটাশিয়াম আয়ন
সেই পটাশিয়াম আয়ন গেটেড চ্যানেল, এই চ্যানেলটাকে কি বলো, পটাশিয়াম আয়ন গেটেড চ্যানেল, এইটা কিন্তু তখন ওপেন হয়ে যাবে আর ঠিক পটাশিয়াম আয়নগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এই ঘটনাকে কি বলবো, পটাশিয়াম ইফ্লাক্স প্রসেস। আর এই পটাশিয়াম ইফ্লাক্স প্রসেস হলেই কিন্তু সেল কিন্তু আগের কিন্তু রিপোলারাইজেশন অবস্থায় কিন্তু ফিরে আসে। অনেক সময় সেল কি হয়ে যায়, হাইপার পোলারাইজ হয়ে যায়, অর্থাৎ -70-তে ফিরে আসতে আসতে অনেক সময় দেখা যাচ্ছে -65 বা -65 বলছে -80 বা -90-তে চলে যায়। এই ঘটনাকে কি বলা হয়, হাইপার পোলারাইজেশন। সেটাই দেখো এখানে গ্রাফ দিয়েছে। হাইপার পোলারাইজেশন কখন হচ্ছে, হাইপার পোলারাইজেশন দেখা যাচ্ছে -80 ভোল্ট যখন হয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে হাইপার পোলারাইজেশন। রেস্টিং কন্ডিশনস কখন বলা হচ্ছে, -70টাকে রেস্টিং কন্ডিশনস কিন্তু বলা আছে। আচ্ছা, ডিপোলারাইজেশন কখন বলা হচ্ছে, যখন আস্তে আস্তে থ্রেশহোল্ড পটেনশিয়াল যখন চেঞ্জ হয়ে যখন চলে যাচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের কাছ, তখন তাকে কি বলা হচ্ছে, ডিপোলারাইজেশন। পুরো প্রপার গ্রাফ যদি দেখে থাকি তাহলে এই সেই গ্রাফ, এটা একটু ভালো করে পড়বে, ঠিক আছে। আর বাকি সব কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে, আর কিছু কিছু পার্ট বাকি আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা সেগুলো নোটস দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে এতটুকুই। সো থ্যাংক ইউ।